রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, সময় হচ্ছে রাত 12টা। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2-তে। ওকে সুমন, আমরা যেখানটায় ছিলাম তারপর ডিরেক্ট প্রস্তাব। জি ডিরেক্ট প্রস্তাব বললাম, মেয়েটা আমাকে কিছু বললো না, হাসি একটা হাসি দিল। যাই ঘুরে গিয়ে আসলাম, আসার পরে আমার ছোট বোনটা আর কি প্রচুর খরচ হয়ে এত মানে যত দিব না এতই লাগবে, খরচ করে গুলো না। আমার কাছে টাকা ছিল না, জায়গা আসবো তো গাড়ি টাকা লাগবে, মেয়েদের সামনে তো ঠিক টাইমে করে ছেলে চলে না। তো যাই হোক আমার পরে 2000 টাকা ছিল, আমি ঢাকা আসবো, এটা মাথায় আছে, বাইরে চল থাকতে হবে 2-3 দিন। সোকে যে আমি 1000 টাকা দেবো। ঢাকায় কেন আসবেন? কাজ আছে, আমি কাজ করি, বাড়িতে ছুটিতে গেছি ঈদের। ওকে, সো ওকে আমি 1000 টাকা দেবো, সামনে বড় হওয়ার জন্য 1000 টাকা দিলে বললাম ঠিক আছে যা পারস খরচ করিস। পরে শুধু মানে ফোনে কানে ফোনটা নিয়ে বললাম কি শুধু শোন, আম্মু কল দিস, কিনে আসে বললাম কি একটা খরচ করবি, আড্ডি করে হলো। ওকে, মানে ওর সাথে বড় হলাম, আমি বলতেছি একটা খরচ করবি না, আমাকে টাকা দিলে গেলে আমাকে দিলাম যে তুই একটা খরচ করবি না, ভালো না না ঢাকা যেতে ওই জন্য বললাম। বলার পর যাই হোক পরে ঘোরা ঘেরা হইলো, পুরা চলে যাবে। পরে আমি তখন যাই না নাম কি, হঠাৎ করে পরে ও কিন্তু যে পাথরের দিয়ে নাম দেয় না হাতের ভিতরে রঙ হিসাবে, আমি তোমার নাম কি, কয় সীমা। আমি তো আমার নামে শুন, ভালোই তো সমস্যা কি, আমাকে আমার নাম দেখে কপি করছে নাকি, আমি এটা বলতেছি। পরে আপুটা জিনিসটা আমার ঘুষে গেছে, আপুটা জিনিসটা দেখছে কিন্তু আমার কিছু বলেনি। পরে ডাইরেক্টলি আপুটা বলে কি রে রিলেশন করতে প্রেম করতে এসে আমরা তো প্রেম কি তোরা যোগ করছ নাকি, মানে ডাইরেক্টলি আমার সামনে বলতে। যাই হোক ওরা বাইরে চলে যাবে, আমাকে বলতো ঠিক আছে আমি চলে যাই। আমি তোমার বাসায় কোথায়, আমি ফোন নাম্বার তো কিছু যাই না। যাই হোক ফোন নাম্বারটা আপু নিজে যে ফোন নাম্বারটা দিল, আপু দিছে, ও জানে আপু দিছে। দেওয়ার পরে ও যে আমার টাইগার ধরে বাসাটা চিনে, বাসাটা দেখবেন যদি নাম্বারটা যদি ভুয়া হয় এই জন্য। তো আমার সাথে তো আসলে ওরা আছে আমার ছবি যে বোনের গার্লফ্রেন্ড, সো ওকে তো আমি একা ছুঁয়ে দিতে পারতেছি না, ওদেরকে ছুঁয়ে দিতে পারতেছি না। ঠিক আছে ওরা আগে চলে গেছে, তা আমার তো ওদেরকে না আছে না, চুপি যাবো পিছিয়ে ফলো করবো। ও যাই হোক ওরা যাওয়ার 20-30 সেকেন্ড পরে একটা সেঞ্জি আসছে, সেঞ্জি রিজার্ভ নিচ্ছি, নেওয়ার পরে মেয়েটা বাড়ি ছিল বাবুরহাট। তো যাই হোক বাবুরহাট ওর সাথে একসাথে নামছি, নামার পরে আমার মানে মেয়েটা অনেক দূরে অনেক সামনে। সো আমার তো ধরতে দৌড় দিতে হবে, আমি তো আমার বোনকে নিয়ে তো দৌড় দিতে পারবো না কখনো, আবার ছুঁয়ে দিতে পারবো না। যাই হোক পরে জিনিসটা পরে আমি ঠিক আছে আস্তে যা আসতে বলে আসতে মনে বলতেছে যা আসতে বলে আস্তে আস্তে হাঁটতেছি। পরে ওদিকে পাইলাম না। পরে যাই হোক পরে বাসায় চলে আসছি, বাসায় আসার পর রাত্রেবেলা কল দিছি, ফোনটা বন্ধ। পরে কল দিছি, ফোনটা দিয়ে তারপরে ওই দিন রাতে এইভাবে গেল। তারপরে সকালে কল দিলাম, মানে ঈদের দিন সকালে কল নাচ করে এসে কল দিছি, কল দেওয়ার ফোনটা ধরছে, ধরার মানে ও ফোনটা ওই ধরছে, সিমাই ধরছে। ধরলো, ধরার পরে কথাবার্তা বললাম, কালকে কোথায় ছিল দেখলাম, কালকে তো আমার হোটেলে ঢুকে গেছি এই জন্য মনে দেখেননি। আমাকে তো বাসাটা কোথায় বলো, বাসাটা বললো না। ঠিক আছে তারপরে ওইদিকে ওর সাথে আমার দেখা হয়েছে একবার, কখনো দেখা হয় না। যাই হোক পরে আমরা ঈদের পরের দিনই ঢাকা চলে আসছি। পরে আসার পরে চাকরি জয়েন দিয়েছি। পরে এমন মাসখানিক যাওয়ার পরে আমার ফোনটা যে সুন্দর কথা বলতাম ফোনটা আমার হারাই গেছে। পরে ফোনটা পাই না, আমার তো ওর সাথে কোনো কানেক্ট নেই, পুরো ফোন নাম্বারটা ও আমাকে কিছু জানে না, শুধু ফোন নাম্বারটি। যাই হোক পরে ফোনটা পাই না, সেটা আমাকে কথাবার্তা হয় না। পরে আমি জানতাম না সিম উঠানো যায়, এটা আমি কখনো আগে জানতাম, জিনিসটা বুঝতাম না ওই সময়, ওই জিনিসটা বুঝতাম না। যাই হোক এমন চলতেছে ওই সিমটা আমি এখন আর উঠাইনি। পরে এমন যাওয়ার অবস্থায় পরে একটা মেয়ের সাথে আমার বন্ধু বান্ধব, তারপরে আমার বন্ধু বান্ধব আর অনেক বন্ধু বান্ধব আছে ছোটবেলায়, রিপন অনেক বন্ধু বান্ধব, রিপন তারপরে মোতালেব এরকম বন্ধু অনেক ফাজিল টাইপের। আমার একটা অভ্যাস ছিল কথা তো বাজি ধরে, একটা মেয়ে ছিল এলাকায় রিপনের মামতো বোনের বান্ধবী একটা ছিল, রিপনের বোনের স্কুল থেকে আর কি, রিপনের মানে মামতো বোনের মানে খাতা কলম বই পেন্সিল এগুলো কলম এগুলো চুরি করে নিয়ে গেছে। আর নিয়ে গেছে ওই সাহেব, এটা নিয়ে কিছু যে বিষয়টা জানতাম না আমি বাড়িতে থাকা অবস্থায়। পরে গেছি, যাওয়ার পরে আমাকে রিপনের বলে কি মেয়ের সাথে রেজিস্ট্রেশন করতে হতো, কত বলে যা চাবে তো তাই দিম। এটা আপনাকে বলতেছে? হ্যাঁ বলতে যাচ্ছে যেতে আমাকে যা চাবো তা দিব, মানে তুই আমার শপিং করে বসে। আমি তখন বসুন্ধরা জিনিসটা নাম শুনছি তো কখন আসিনি, ওই বসুন্ধরা শপিং করাবি, কবে এত বড় দাবি কি নেওয়া সম্ভব আমি কি করাবি, কয় যা খেতে যাস যে কোনো জায়গায়, যদি সোনারগাঁয়ে নেই খাবো সোনারগাঁয়ে নেই খাবো, আমার বলতেছে। আমি কই না এত উপরে যাওয়া লেভেলে পোলাবেন আমরা ওই নেই, এত উপরে যেতে পারবো না, এটা বলে ঠিক আছে বলছো তো আমি রিলেশন করবো। তোর লাভ কি, আমার লাভ লুব না, তুই করতে পারবি এটা বল। ওই ঠিক আছে আমি ঠিক আছে করবো, যা কয়েক সপ্তাহে তুই করতে আমি ঠিক আছে। যাই হোক একটা বাস্তি ছিল, গাছটি আবার গার্বেজে কাজ করতো, বাস্তির সাথে মোতালেবে ওর সাহস ছিল, ওর প্রচুর সাহস ছিল। ডাইরেক্টলি মামাদের সাথে আমার আপন বড় মামারা বসে দিচ্ছে, তো মামাদের সামনেই বলে ডাক দিছে, ওইদিকে কয় কি বল, কয় তোর আমি ভালোবাসি, মানে ডাইরেক্টলি বলতে আমি তো আমি ভালোবাসি, মানে মোতালেবে ডিটেলটা দেই, ও আর কি
কাজ করতো হোটেলে, ঠিক আছে, রিপনদের হোটেলে কাজ করতো, হোটেলে কাজ করতো, সেই হিসাবে আমাদের বন্ধু বান্ধব। তো ওই হিসাবে ডাইরেক্টলি প্রপোজ করতেছে, তোকে আমি ভালোবাসি, মানে প্রপোজটা হতো আমার জন্য, যে ফোন নাম্বারটা নেওয়ার জন্য, ওর সাথে ফিরে হলে তো আমি ওর সাথে রিলেশন করতে পারবো, সেই জন্য একটা রিজন তো থাকা দরকার কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে। ডাইরেক্টলি প্রপোজ করতে আমি তোর সাথে রিলেশন করবো। মেয়েটা মানে মুখ দেওয়া কথাটা ভাই করবে, এমন সময় বলে ঠিক আছে তোকে কিছু বলার দরকার নেই, আমাকে কলম কলমটা খাতা লয়ে পরে আনছি, মানে মেয়েটা দিনে খারাপ হয়েছে মগার মতো, কোনো কথা নেই। পরে আনছি খাতা কলম আনার পরে কলম লেখছে আর কি, নাম্বারটা লিখে করে নাম্বারটা নেই। পরে মেয়েটা বলতে নাম্বার দিয়ে আমি কি করবো, তখন কোনো কথা শুনতে না, যা বাইর ফোন দিবি, না দিলে তোকে দিস, তোর খবর আছে না। ও মোতালে বলতেছে, ওকে ঠেটের মতো দিয়ে মেয়েকে পাঠাই দিয়েছে। পরে যে মেয়ের কথা বললাম আমার সাথে আমার কি করতে হবে, যে মেয়ের সাথে, মেয়ের নাম ছিল জুই, ওই মেয়ে ওর সাথে কথা বলছে, যে যাকে নাম্বার দিচ্ছে ওকে বলেনি। আমার জিনিসটা জানতাম না যে ও মানে ওই কথা বলতেছে। যাই হোক ওকে আমি ডিটেলটা বলছি, মানে ওই মেয়েকে আমি জানতাম ওই মেয়ে যে মেয়েকে নাম্বার দিচ্ছে, আমি ডিটেল বলছি এমন তোমার একটা ভাই আছে আন্টি আছে, ওকে আমার ভালো লাগে, ওকে রিলেশন করতে চাই। আমার আন্টি আপনাকে দেখছে, আমাকে হ্যাঁ দেখছে, এর আগে কথা বলে ভালো, ওই আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, মেয়ের চিন্তা নেই কোন মেয়ে। ওর হাতে ওর বোনের একটা বাচ্চা ছিল, মানে একটা কুলে একটা বেবি ছিল। আমি বলতেছি বেবিটাকে আপনার, সমস্যা আমার হলে তো হইতেও পারে। আমি কই না, দেখে তো মনে হয় না বিয়ে হয়েছে। আপনার কি বিয়ে হইলে কি না হইলে কি? আমি কই না, বিয়ে না হলে তো রিলেশন করতাম, মানে ওর সাথে বাজি ধরে আগের কথা আমার এটা। যাই হোক এই বন্ধু শেষ। তো আমি পরে কথা বলতেছি, বলে এমন আপনি দেখছেন, আমি পরে আমার খেয়াল হয়েছে, পয়সা দিয়ে আবার খেয়াল হয়েছে যে মেয়েটা। পরে আমি বলছি এমন আপনি আমাকে দেখছেন কিভাবে, বলে আপনার সাথে বেবি ছিল। আমি বললাম না যে আপনি বেবিটাকে আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ। পরে মানে মেয়েটা এমন বোধাই, মেয়েটা মানে প্রথম তো আমার সাথে কথা বলছিল ভাসতে ভেবে, যে মোতালেব যে মেয়েকে নাম্বারটা দিচ্ছে এই মেয়ে ভেবে, যে ডাইরেক্টলি বলে ফেলছে, তখন আমার মাথায় ঢুকে গেছে যে ওই এতক্ষণ আমাদের সাথে কথা বলছে। যাই কথা বললো, কথা বলা শেষ হওয়ার পরে ওই জিনিসটা আবার রাজি হলো, মানে রিলেশনটা হয়ে গেল, রাজি হয়ে গেল। মানে প্রথম দিনে ওর সাথে রিলেশন হয়ে গেছে, ওরা অনেক বিশ্বাস যেতেছে না। আমি শোনাইছি, ও আমাকে আগে বলছে যে, ও বলে না কোন একটা প্রমাণ দেওয়া দেবো, আমাকে তাহলে সময় দিতে হবে আমার। ঠিক আছে সময় দিলাম 1 মাস। মাঝখানে কথা বললাম, ওদের বাসাটা 3 তলা ফ্লোর ছিল, অনেক কষ্ট করে রাজি করাইছি যে ঠিক আছে আমার সাথে রাত্রেবেলা দেখা করবে। পরে রাত্রের বলছে 12টায় দেখা করবে বাড়িতে, সবাই আমার বাসাতে বাড়িতে সমস্যা হয়ে পড়ে, আমার আম্মুরা সবাই বাড়িতে ছিল, কেউ সরি আম্মু মামারা সবাই বাড়িতে। যাই হোক অনেক কষ্ট করে রাত্রে 12টা দিতে বাইরেছি, বাইরে আনার পরে ওই দিন অনেক বৃষ্টি ছিল, তো আমার সাথে দেখা করতে মানে বলতে দেখা করতে পারবো না। আমি ভিজতে আছি অলরেডি, দেখা করতে পারবো না, মানে বাসা যেতে পারবো না, তোমার দেখা করো নাইলে আমার তোমার সাথে রিলেশন শেষ আমার। পরে ডাইরেক্ট একটু ভয়ের মধ্যে আসে, পরে ঠিক আছে আমি বাসায় গেট তো গেছে গেছ না, তুমি উঠবা কিনা, আমাকে ক্যামেরা ঢুকবে আমার ব্যাপার, তুমি আমার সাথে দেখা করবো কিনা বলো, ঠিক আছে করবো। যাই হোক ওই গাছের সাথে একটা মানে বাসার সাথে 3 থেকে 4 হাত দূরত্ব একটা গাছ ছিল, কি বলে এটাকে, মেগুনি গাছ। তো মেগুনি গাছটাকে বাইছি বাইরে উঠছে, ঠিক আছে। ওদের মানে বাসাটা ছিল 3 তলা, ও ফার্স্ট ফ্লোরে ছিল। পরে আমি মানে লাভ মাইরা ছাতু, মানে ওখান থেকে 3 থেকে 7 দূরত্ব, এই দূরত্ব থেকে আমি লাভ নিতেছি, ভয় কাজ করছিল, যখন নিচে পড়ে যাই। তারপর রিস্ক, মানে আমি হাততে রাজি হো না, আমি হাত না, যখন রিস্ক নেবো। যাই হোক সফল হয়েছি। যার পরে ও গেট খুলছে, পরে গেলাম, যাওয়ার পরে ওর সাথে দেখা করলাম। পরে আমি এই জিনিসটা জানি না, ও ভূতের কাজ করছে কি জানি না, ডাইরেক্টলি ও আমাকে রুমে নিয়ে গেছে। তো রুমে আবার ও বাস্তিটার সাথে ঘুমায়, ও বাস্তিটা এমন ভাবে ঘুমায় মরার মতো ঘুমায়, মানে ওই আমাকে বলছে আমাকে উঠবে না, না ও মরার মতো ঘুমায়, উঠবে না। তো বুঝতেই পাচ্ছেন যে একের পর এক অপরাধ করে চলেছে ও, এবং নাথিং টু সে। ওকে, তারপর কি হলো? তারপর গেলাম, যার পরে আমার টায়ারটা পুপ চেয়েছে, পুপ দিতে হবে ওদেরকে আমার। পরে এই জিনিসটা হইলো, পরে আমি গেলাম, যার পরে ওই সাথে ফিজিশন আমার ভিতরে হয় নাই, ফিজিশন যা যা হওয়ার দরকার মেয়ের ছেলের ভিতরে সবকিছু হয়েছে। তারপরে আমি জিনিসটা পুপটা দেখাইছি ওদের, নিয়ে এসে দেখাইছি ওদেরকে আমি, যা হয়েছে। কিন্তু মেয়ের সাথে তারপরে ওই মেয়ে তারপরের দিন আমাকে বলে কি, তুমি তো আমার প্রতি অনেক আগ্রহ, কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না, জাস্ট টাইম পাস করবো। সো আমি চিন্তা করি যে মেয়ের সাথে আমি রাত্রে কিছু করলাম, মানে তারপর তো দুটো যাই হয়েছে তো। সো ওই মেয়ের কথা বলে, তাই ওই মেয়েদের মানে কতটুকু ভালো হবে এই জিনিসটা ভেবে ওই মেয়ের সাথে কথা বাদ দিয়ে দিলাম। যা হলো তারপরে মানে এই ভিতরে ভুলে গেছি, পিছনে যেতে যাই, সাথী নামে একটা মেয়ে ছিল আমাদের এলাকায় থাকতো, বাড়ি ছিল বরিশাল। ওর পিছনে 3 বছর ঘুরছে পুরো বাক্কা। সো ওর সাথে আমার 3 বছরের ভিতরে শুধু একদিন কথা হয়েছে, যেদিন রানাবেলা ভাঙছে, মানে যেদিন ভাঙছে তারপরের দিন আমার সাথে ওর সাথে আমার কথা হয়েছে। তার একটা সাথে আমার খেয়াল নেই। আমাকে বলছে তুই কি করে, আমি তো পড়ালেখা করি না। আমার একটা ছোট ভাই ছিল, ওর সাথে পড়তো। ও আবার বলছে কি আমি সাভার মডেল কলেজে পড়ি। আমার জিজ্ঞাসা আপনি কি করেন,
আমি কইছি আমি আমাদের বলছি মডেল কলেজে পড়ি, না বললে তো এবার মিথ্যে হয়ে যাবো। আমি বলছি আমি মডেল কলেজে পড়ি, কলেজ যান না আপনাদের পরীক্ষা চলতেছে, তখন আমার ফার্স্ট ইয়ার পরীক্ষা চলছিল। আমি কই না পরীক্ষা চলছে রানা বাজে মাংস তো এই জন্য এই কলেজ অফ করে দিছে, যাবো কিভাবে, ঠিক আছে এই জন্য এই শেষ। মানে এইগুলো হওয়ার পরেই ওর সাথে যাই হোক আস্তে আস্তে পরে ওই দিন 3-4 দিন পরে ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়, যেইভাবে মোবাইল নাম্বারটা নিয়ে আমি নেওয়ার পরে কন্ট্যাক্ট হয়, পরে ওর সাথে রিলেশন করি। এই রিলেশন করা অবস্থায় বাড়িতে আসি, আসার 3 থেকে 2-3 মাসে 18 তো তখন পড়ি নাই কি 18 শেষ মানে শুরু থেকে আর কি, পরে শুরুতে আসে বসতে আর কি। আমার বয়স তখন 17 শেষের পর্যায়ে আর কি। তখন বাড়িতে গেছি 2 মাসের জন্য, 2 মাস পরে আসে শুনি ওর সাথে মোতালেব যে ছেলেটা আমার বন্ধু ওর সাথে ওর ফিনিশ হয়ে রিলেশন। জিনিসটা পুরা এলাকা হয়ে গেছে, ভিডিও মানে বেরিয়ে গেছে, ভিডিও বের হয়ে গেছে। হ্যাঁ এই জিনিসটা আমরা ভিডিও করছি, ভিডিওটা বেরিয়ে গেছে সাথীর আর কি। ওই জিনিসটা সাথে আমি 20 জনের সাথে জিজ্ঞেস করছি, হ্যাঁ এটা জিনিসটা হয়েছে। পরে যাই হোক জিনিসটা ওদের ভিতরে আরো আগের থেকে ছিল, মানে ভিডিও কবে হয়েছে যাই না, কিন্তু ওরা সাথে বলছে আমাকে 2 মাস আগে জিনিসটা বাড়িতে ছিল এই সময় জিনিসটা হয়েছে। পরবর্তী জানতে পারছি 4-5 দিন পরে প্রেগনেন্ট। ও প্রেগনেন্ট আমার সময় আছে এগুলো আমি জানি না। ও যাই হোক আমাকে তার পরবর্তীতে আমি একটা মেয়ের সাথে পরিচয় হয়েছি, নাম হাবিবা। হাবিবার সাথে আমার একটা ভুয়া মেসেজে যারা পরিচয় হয়েছে, মেসেজটার ভিতরে দিছি এভাবে আমি যে আমার মাথায় টিউমার, আমাকে ইমার্জেন্সি আইসিতে ভর্তি করানো হবে। কেন করলেন আপনি এটা? উদ্দেশ্যটা কি ছিল? মানে উদ্দেশ্য আমার সার্কেল যারা মানে এমনি তো যদি কেউ নাম্বার দিয়ে ফোন দিবেন আমাকে বাজে ছেলে ভাববে, মানে এই জিনিসটা দেখলে আমার বন্ধু আছে আমি যে জিনিসটা জানতে চাই, আমি কথা বলতে চাই না, ফোনে কথা বলা খুব নেশা ছিল, আমি কার সাথে কথা বলবো, আমার তো কেউ নাই। এই জন্য দেওয়ার সাথে সাথে মানে আমি ইংলিশ পড়তে পারি, সো লেখতে আমার অনেক ঝামেলা হয়। আমার বরিশাল একটা সার্কেল ফ্রেন্ড ছিল, নাম ছিল সবুজ, ও আর কি জিনিসটা লেখা পরে আমাকে আর কি শাউট করলে আর কি শুধু আমার কাছে আসবে, আর শেয়ার করলে সবার কাছে যাবে, শাউট করে আমাকে দিছিল। আমি জিনিসটা শেয়ার করছি সবার সাথে সাথে। সাবিবা তখন ফার্স্ট ইয়ারে পড়তো, সো মাদ্রাসায় পড়তো, সো কলেজ থেকে আমাকে কল দিছিল, তারিখটা মনে আছে 26 তারিখে। তখন কল দিছে 2016 সালের কথা এটা। কল দেওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি কি আমাকে ফোন দেবেন আগে, আমি কে, আমি তোমার বস। আমি কই বস মানে কি, আমি সাইকেল আপনার ক্যান্সার, আমি হ্যাঁ এমন অপারেশন করবে। আমি কই 26 একটা প্রথম বলছি সাইকেল দিয়েছি 1 তারিখে, 1 তারিখে কয়ে আপনি ভয় করেন? আমি ভয় করে কি মরলে মরে যাবো, মানে নর্মালি বলতেছি। পরে ফোনটাকে খেয়ে দিছে, পরে আবার কদিন পর শাউট করছি আমার কিছু টাকার প্রয়োজন, এই জন্য আর কি 1 তারিখ হয়েছে, টাকা ম্যানেজ হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবো, 28 তারিখে অপারেশন হয়ে যাবো। পরে 28 তারিখে আমাকে কল দিছে, কল দেওয়ার পরে আমি এখানে অনেক বোকামি করছি, আমাকে কল দিছে, কল দেওয়ার পরে আপনি কোথায়, আমি কই কে, আমি বস, আমি কি জন্য কল দিচ্ছেন বলে। তো আমি ভাত খাই, আমাকে বলে কি আপনি কোথায় এখন, আমি এখন আমি আইসিতে ঢুকবো, ফোন তো বন্ধ, এখন আপনার সাথে কথা হবো না, ঠিক আছে আপনি আমাকে আমার দোয়া করেন। হ্যাঁ দোয়া তো অবশ্যই আছে, দোয়া আছে, ভালোভাবে সুস্থ হয়ে ভয় পেন না, এটা বললে পরে আবার তুই করে কথা বলতো সবসময়। আমার বাবার সাথে আমার মিশন ছিল, ও তুই করে কথা বলতে পছন্দ করতো, আমি তুই করে কথা বলতে পছন্দ করতো। আমাকে তুমি যাও তেলে তুই তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবো। পরে আমি এত ভোদাই, আমি পরের দিন সকালে আমি সার্কেলে শাউট করছি, আমার দেখা সঙ্গে সঙ্গে মেসেজ পেয়ে দিছে। আমি তখন ইংলিশ জিনিসটা বুঝতাম না, যে বাংলা কি ইংলিশ করে লেখে এই জিনিসটা বুঝতাম না। তো যাই হোক পরে আমি বললাম কি লেখছো বুঝি না, কল দাও আমাকে, বাংলাতে লিখছে। তো পরে কল দিছে, আমাকে আইসি তো মোবাইলে চুরি করে নিয়ে চালাইতেছি, পরে জিনিসটা ধরে গেছে। মাথায় অবসর করলে কিভাবে একদিনের ভিতরে কথা বলে, কিন্তু জিনিসটা আমাদের প্রকাশ করে নাই, কিন্তু আমি খেয়াল করি, মানে পরবর্তীতে আমাকে বলছে। ওই জায়গায় আস্তে আস্তে হচ্ছে অনেক ফ্রেন্ডশিপ, অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে, ওর পার্সোনাল লাইফ সবকিছু আমি জানি। এমনকি ওর একটা বিয়ে হয়েছে আগে, বিয়ে মানে রিলেশনশিপে যাওয়া ছিল, পরে কি ওর বিয়ে হয়েছে। বিয়েটা হওয়ার পরে মানে জামাই অনেকই করতো, মানে যৌতুকই বলা যায় জিনিসটা, ওকে মানে ফ্যামিলির ভিতরে টাকা আনতে বলতো ওকে। আব্বুরা এত টাকা সামর্থ্য ছিল কি জানি না, আমি জানি না এটা, মানে ওই জিনিসটা মেনে নিতে পারতেছিল না। পরে এর ভিতরে পরে যে মেনে নিতে পারতেছিল না, এই জন্য মানে ও নিজের থেকে ডিভোর্স দিয়েছে, মানে হাজবেন্ড 6 মাস রিলেশন হওয়ার পর ডিভোর্স দিয়েছে। মানে পরে রিলেশন মানে ওর সাথে বন্ধুত্ব হওয়ার পরে জানতে পারি আমি এই জিনিসটা। পরে বলে ওর সাথে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এমনকি আমাকে সবাই এলাকায় সবাই পাগল বলতো ওর সাথে কথা বলে নিয়ে। আমি ফজরের আগে ওরা ফোন দিতাম, ফোন দিয়ে ফজর নামাজ পড়াইতাম দুজন একসাথে, মানে ও পড়তে কিন্তু যাই না, ও বলছে পড়তো আর কি। পরে ফজর নামাজ পড়ার পরে মুজিতে ভাইয়া কল দিতাম, যতক্ষণ মানে ও ফোন না রাখবে ততক্ষণ আমি কথা বলতাম, মানে 8টা-9টা পর্যন্ত বেজে দিত, কথাই বলতাম ফোন। ওদের বাড়ির মতলব আমাদের বাড়িটা ছিল এরকম, মানে বাড়িতে 2 মিনিট আগে গেলে মতলব থানায় পড়ে যায়, আমরা মানে রাস্তায় পড়ে যাই। তো রাস্তাটা একদম নীরব, মানে ওই রাস্তাতে দিনে তো পরে কাউকে 10 জনকে খুন করলো মানে কেউ দেখবে না, আধা ঘন্টা পরে একটা লোক আসে, এত নীরব রাস্তাটা। ওই জন্য ঠান্ডা মাথায় কথা বলা যায়, কথা বলতেছি। মানে ওখানে আবার মহিষ তুলতে হিন্দু মেয়ের আসতো, দেখে আমার সবসময় বলে পাগল পাগল, চেতে আমাকে। যাই হোক আমি আস্তে আস্তে চলতেছে, এক পূজাকে আমি প্রপোজ করি, মানে না দেখে প্রপোজ করি।
পরে আর কি এই মেয়েটার পরে আরো একটা মেয়েকে আপনি প্রপোজ করলেন? মানে আমার তো টাইগার ছিল তিনটা মেয়েকে ভালোবাসবো, যেমন নদী, সাথী আর হাইওয়ে, মানে তিনটা মেয়ে। সাথী আমার লাইফে বেশি মানে ঘুরতে ঠিক আছে, কিন্তু এত একটা জায়গা করতে পারেনি। যাই হোক, পরে ওর সাথে প্রপোজ করলাম, ওরা প্রথম রাজি হয়েছে, পরে আমাকে বলছে, পরে ওর সাথে পরে দেখা করতে মিট করতে করলো। আমি আবার মতলব এলাকায় কিচ্ছু চিনি না। আমার একটা বন্ধু ছিল নাইম, মানে বাড়িতে ওর সাথে আমি খুব ক্লোজ। পরে নাইমে বলে আমি চিনি। পরে গেছি, যাই পরে নামলাম, পরে দেখি ওরা ছাদের উপরে। পরে আমি আর নাইমে একই গেঞ্জি পরাছিলাম, নীল একটা গেঞ্জি পরাছিলাম। পরে বলছি ওদেরকে, বলে কোনটা, সবাই তো নীল পরা। আমাকে না, নীলের ভিতরে সাদা আছে, আমার গেঞ্জি সাদা একটা পাচ্ছিল এক হাতে। পরে সামনে আসে, পরে গেছে, যাওয়ার পরে এক নজর দেখছি। যাওয়ার পরে সাইবার সত্যি কথা, এটা আমার তখন মনে হয়েছে অনেক বয়স। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি, www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। You're listening to ABC Radio 89.2 FM. রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আমরা শুনছি সুমনের জীবনের অপ্রিয় সত্য। কথা না বাড়িয়ে আবারও ফিরছি সুমনের কাছে। ওকে সুমন, তারপর? হ্যাঁ বলেন, বয়স বেশি। ওর সাথে একটা ছোট বোন ছিল। যাই হোক, ওইখান থেকে দেখা করে কথা হতে মানে ও বললাম ঠিক আছে চলে যায়। পরে চলে আসছি বাড়িতে। চলে আসে পরে যাই না, মানে সরি আমি সময়টা টাইমটা বলতে পারি না। বেশ কিছুদিন পরে আবার দেখা করতে গেছি। পরে ও আর কি একটা মার্কেটে ছিল। পরে আমাকে বলছে বাসার সামনে ছিলাম। পরে না, মার্কেটের সামনে মার্কেটের সামনে একাই ছিল। পরে গেছি। পরে আমি কিন্তু খেয়াল করিনি না, আমি বলছি আমি চিনি, সমস্যা নেই তুই আয়। পরে গেছি, কিন্তু জানি না কেন ওকে আমি দেখে চিনে গেছি যে ওই, কিন্তু আমি ওকে খেয়াল ভালোভাবে দেখিনি তখন। না আমি বললো আমাকে এটাই নাই। ওরা কি কেমন বুড়ো একটা লোক ছিল, মানে ও নেমে না আসলে আমি শিউর, মানে আমরা শিউর হইতাম যে এটা ওর মানে হাজবেন্ড। নেমে আসে কথা বলছে। পরে আমার শিউর এসেছে যেটা। পরে মতলব হাতার উঠে পরে চার্জার কিনবে, চার্জারে কট নিবে। এটা লোডে ফ্যাক্সিলোডের দোকানে জিজ্ঞেস করছে। পরে ফ্যাক্সিলোডের দোকানে মানে শুনছিলাম আর কি, ফ্যাক্সিলোডের দোকানে সিলেট বলে কি লাগে। পরে ও বলছে ফ্যান, বাট মানে ফ্যাক্সিলোডের মানে মন্তব্য করছে না কিসে ফ্যান, মানে এমন মানে জিনিসটা আর কি পরিচিত মানে ছিল নাকি জানি না। পরে কি ওখান থেকে হয় না। পরে আসার সময় একটা ফ্রেন্ডশিপ নিয়ে, মানে লোডের মাঝখানে ফ্রেন্ডশিপ নিয়ে আসে বাড়িতে এসে বসছি। এমনি অনেক বেশ কিছুদিন যাওয়ার পরে মানে এমন একটা জায়গা অবস্থান করছে আমার ভিতরে, যে ওটা আমি কিছু ভালোই লাগে না, ভাবতেই পারি না। ওই ব্যাপারে কি একটা কথা বললে অনেকে, এমনকি আমার আম্মুর সামনে বসে আমার সাথে কথা বলি। আমার ফ্যামিলি সবাই জানে এই বিষয়টা। এক পর্যায়ে আমার আব্বু ছুটির বাড়িতে আসছে। আমার সিমটা ওনার ফোনে বসছিলাম, তো আমার অরিমুটা আমার আব্বু সিমে সেট, মানে নাম্বারটা রয়ে গেছিল ওনার সিমে, আব্বু সিমে সেট করা ছিল নাম্বারটা। তো এক পর্যায়ে আব্বুর সাথে এই মুহূর্তে কালেক্টিভ হয়ে গেছে, কথা মানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আব্বুর সাথে দৈনিক কথা বলতে আমি জানতাম। এক পর্যায়ে অনেকদিন মাঝখানে আবার একটা কথা আছে, ওর ভাইয়ের সাথে আমার একটা মানে আপন ভাই না কি পাতানো ভাই, ওর ভাইয়ের সাথে আমার নিয়ে কথা কাটাকাটি হয়। তো এই বিষয়ে হওয়ার পরে ওই ফোনটা একদিনকে ফোনটা বন্ধ, টোটালি ফোন বন্ধ। ওর সাথে ফোন দিলে আমি এত ফোন দিই হিসাব ছাড়া, ওদিকে রাতে 12টা থেকে বিকাল 2টা বলতেও একটা সেকেন্ড চললেও ফোনটা হাতে বন্ধ রাখিনি, সারাক্ষণ কল দিছি। ওর আম্মু নাকি ফোনটা খোলার সাথে সাথে আমার ফোনটা পেয়ে গেছে। ফোনটা 10 রিসিভ করে বলছে কি আমাকে কে বলে, আমি এমন হাবিবার আম্মু, আমাকে হাইওয়ে দেওয়া যাবো, হাইওয়ে কি লাগো তুমি? আমি কই যে আমি ওর বন্ধু। বলে কেমন তুমি কি করো? আমি কিছু করি না। আব্বুকে প্রথম দিয়ে আসছে, আব্বু কি করে? আমাকে আব্বু সই থাকে, পড়ালেখা করে। আমি কই না, আর্থিক সমস্যা তো আব্বু সই থাকলে কি আর্থিক সমস্যা হয়? আমাকে দেখেন যেটা জানবেন এটা নিয়ে কথা বলবেন না, আমি এই বিষয়ে কথা বলতে চাই না, এই বিষয়ে কথা বলতে আমার অনেক বিরক্ত লাগে। কিন্তু একটি কথা বলে ফেলছি। যাই হোক, পরে আমি লাস্টে বলি আমাকে হাইওয়ে কেমন আছে? ভালো আছে। আমাকে আপনি মেয়ে ভালো নাই, আমাদের তুমি ভালো জানো যে ভালো নাই? আমি কই না, ও ভালো নেই।
ও মনে অনেক কষ্ট, ওকে বুঝেন একটু, ঠিক আছে, এটা বলে ফোনটা আমি রেখে দিছি। হাইওয়ে আসে মানে ওই দিনকে হাইওয়ে আমার সাথে আমার পরিচয়, মানে এটাতে হাইওয়ে ভাই লাগে জিনিসটা জানতাম, পরবর্তীতে জানতে পারছি হাইওয়ে ভাই লাগে। ফোনে কথাবার্তা বলতাম, মানে এমন ভাবে কথা বলছি ওর সাথে, আমার পার্সোনাল আমার ফ্যামিলিগত সম্পূর্ণ কথা ওকে বলছি, ছোট বোনের রিলেশনের ব্যাপারে ওকে আমি এই কথাটা বলছি। যাই হোক, ও আমাকে অনেক কথা শেয়ার করছে, করার পরে এক পর্যায়ে বলে ফেলছি, মানে হাইওয়ে আমার সাথে কিছু কথা শেয়ার করছিল, মানে কার সাথে করার ছিল আমার সাথে করছিল কথাগুলা এরকমটা, মানে এরকম আর কি, যে ওই যে বিয়ে হয়েছে জিনিসগুলা আমাকে মানে বাজিয়ে আসতে হতো, হাইওয়ে কত চিনি, আমি যেটুকু চিনি আপনি এতটুকু চিনেন না, যেমন মানে এক কথা ফ্রি ম্যান হিসেবে কথা বলে ফেলছি। মানে হাইওয়ে আমাকে বলছিল যে কথা বলা উচিত হয়, তারপরে আমি বলে ফেলছি তখন, যে ও বলছিল মানে ওর গার্লফ্রেন্ডের নাম ছিল রনি, অনেক আগে রিলেশন করতো। সো ও রনিকে জিজ্ঞাসা, মানে বিয়ের পরে রনিকে বলছিল কি যে আমাকে একটা বেবি দিবি, মানে ও একটা রনি থেকে সে একটা বেবি দেয়, মানে রনির কাছে রনি যদি সত্যি তো একটা বেবি দিত তাহলে যত কষ্ট হইতো, এই মানে যে হাজবেন্ডে থাকছে এই হাজবেন্ডের কাছে, তাহলে যত কষ্ট হইতো কিন্তু এই হাজবেন্ডকে ডিভোর্স দিত না, থাকতো ওই বাচ্চার মুখে টাকা থাকতো, মানে ভালোবাসার স্মৃতি আছে এটা ভাইবা। ওই জিনিসটা ভালোভাবে বলছি, এই জিনিসটা ঠিক এরকম। পরে ও বললো সিম চালার কিন্তু অনেকগুলো, মানে ও ভাই বলতেছে আমাকে, আমি কই হ্যাঁ সিম চালা, কয় আমাকে মানে ও ভাই ওকে বাজারে কমস করতেছে, কয় ভালো মেয়ের এতগুলো সিম ইউজ করে, বাজারে মেয়ে মানে ডিরেক্টলি বলতেছে বাজারে মেয়ের এতগুলো সিম ইউজ করে। ঠিক আছে যে আমাকে টুকটাক কথাবার্তা আবার ফোনটা রেখে দিছি। ও ভাই আবার হাইবাকে কল দিয়ে এগুলো সব বলছে। ও মানে ভাই এটা মানে ভাইয়ের বোনকে এই জিনিসটা কিভাবে বলতে পারে, যে আমি জাস্ট বন্ধু হিসেবে বলছি যে প্রেগনেন্সি কথাটা, ও ভাইবা দিয়ে আমি যা বলছি সবকিছু বলে দিচ্ছে, মানে হাইবা আমাকে কল দিচ্ছে, কল দিয়ে আমার সাথে তো অনেক ঝগড়া। ও যাই হোক, ওর সাথে আমার টোটালি অনেক দিন কথা হচ্ছিল, পুরা 3 মাসের মতো। এই 3 মাস কথা হবে ভিতরে ওকে আমি, ও মানে মেসেজ হাল্ট করছিল যে আমার বিয়ে হয়ে যাবো, এই জিনিসটা জানার জন্য ভাইকে আমি কল দিয়েছিলাম। ও ভাইকে কল দিছে, পরে ভাই বলছে 5 তারিখে বিয়ে, ও বলছে 3 তারিখে বিয়ে, ও ভাই বলছে 5 তারিখে বিয়ে। আমার একটা বোন ছিল যারা তখন শারমিন, ওই সাথে হাইওয়ের সাথে রেগুলার কন্ট্যাক্ট হয়, মানে মাঝে মাঝে কন্ট্যাক্ট হয়। শারমিন আমাকে বলছে 2 তারিখে বিয়ে, মানে আমি 2 তারিখ খুঁজে পাইতেছি, মানে আমার চেয়ারতো বোন বলে 2 তারিখে, হাইওয়ে বলছে মেসেজে 3 তারিখে, মানে শার্ট কত সার্কেলে, আর ভাই বলে 5 তারিখে। যাই হোক, জিনিসটা আমি বিশেষ জানি। পরে হওয়ার পরে ওই জিনিসটা বলার পরে আমি আবার কল দিছি, আমি সত্যি কি ভাবে বিয়ে, হ্যাঁ ওর বিয়ে। ঠিক আছে ভাই, তাহলে বিয়ে হতে ভালো, ওর সাথে কথা বলছি এখন না, ওর সাথে যোগাযোগ নাই, জাস্ট আমি জিজ্ঞাসা করলাম, ওর সাথে অনেক কথা বলি তো এই জন্য। এর ভিতরে ভাই বলে মানে একটা খারাপ ভাষা মানে কথা বলছে, তুই আমার কোনোদিন ফোন দিবি। আমি কি ভাই বোকাটা দিলেন কি জন্য, দিয়েছি তুই কি করবি, আমার দিলে দিচ্ছি। পরে ফোনটা রেখে দিচ্ছি, ফোনটা রেখে দেওয়ার পরে অনেকদিন পরে হাইবার সাথে কন্ট্যাক্ট, আমার আবার 15 কন্ট্যাক্ট হয়েছে। পরে কথাবার্তা আবার মানে পুরা মাসখানিকে 1.5 মাসের মতো হইব, 2-3 মাস 2-3 মাসের মতো হইব আর কি, হয়তো কন্ট্যাক্ট হওয়ার পরে আবার কন্ট্যাক্ট হয়েছে। কন্ট্যাক্ট হওয়ার পরে আমাকে জিনিসটা বলছি, মানে এরকম হয়, মানে ওই ভাইয়ের সাথে আমি ঝগড়া করলে বলে আমার দোষ হইতো, নাহলে হাইবার দোষ হইতো, মানে ভাই মাঝখানতে ভালো থাকে। মানে একদিন ফোনে আমাকে অনেক গালাগালি করছে যে এমন করবো সেমন করবো, ওই করবো সেই করবো, মানে আমাকে মাইক ঠিক দিতেছে আমার। এটা সত্যি কথা, চাঁদপুরের ভিতরে আমার এমন বড় ভাইগুলোর সাথে পরিচিত আছে যে আমাদের চাঁদপুর থানার ভিতরে হাজিগঞ্জ থেকে চাঁদপুর ওদের মতলব এই 3 জায়গার ভিতরে 3 জায়গা দিয়ে আমি যে করে মানে খুন করতে বিদা পেতে হবো না, মানে এরকম একটা পাওয়া, এত মানে পাওয়ার লোকে আমার হাতে চলাফেরা আছে, এখনো আছে। তো যাই হোক, ওকে আমি ছেদ দিছি, তুই মানে যা করলাম তুই করে কথা বলি, আমি কই তুই অনেক কই আবি, আমার ঠিকানা সব দিয়েছিস, তুই এই জায়গায় আবি। ওই আমার মেসেজ দিতে হাইওয়ে বলতেছে কি ভাষা ঠিক করে কথা বল, মানে ও ভাই আমাকে ভাষা খারাপ করে কথা বলতেছে, এটা কোনো রিজেন না, আমি কথা বলতেছি এটাই। মানে পরে আমি আর কিছু বলিনি, আমি ঠিক আছে আপনি যাবো। পরে হাইওয়ে বলছে আমার সাথে কথা বলবো, ভাইয়ের কথা বলবো আমার সাথে, আমি কই না কথা বলবো, কথা বললে তোর দোষী হইতে হয়, গালাগালি শুনতে না আমার শুনতে হয়, মাঝখানে তো ভালো থাকে, আমার কথা বলে লাভ। ও তো এমন কেউ না যে ওই আমার কথা বলতেই করে না, কথা বলতে কথা বল। পরে বলছি এই কথা বলা হয়তো আমার দুনিয়ার বাজে বাজে কথা বলছে, কথা বলতে বলার পরে আমার একদম সবচেয়ে দুর্বল জায়গা হয়ে আমার পড়ালেখা নিয়ে কথা বললে আমার অনেক খারাপ লাগে। আমার পড়ালেখার ইচ্ছে থাকেনি, আমার বাপের সাথে কথা বলি না শুধু পড়ালেখার জন্য। আমি ওনার পা ধরে পর্যন্ত কাঁদছি, যে যখন আমার 5-এ আমার নিয়ে আসতে চাইছিল, মানে পড়াশোনা চালায় যাও, ও হচ্ছে পারবো না, তোমার পড়ালেখা তুই চালা, তুই আমি বলছে তোমার পড়ালেখা তুমি নিয়ে চালাও, পারলে কিভাবে চালাবে জানি না, পারলে বিক্রি করে চালাও, একটা ডাইরেক্টলি এইভাবে আমার আব্বু বলছে আমাকে। ওই যাই হোক, পড়ালেখা যে কোনো এই জন্য আমি আব্বুর সাথে আমি এখনো কথা বলি না, কবে যে আব্বু বলে রাখছি তাও জানি না, ভুলে গেছি আর কি। যাই হোক, টুকটাক কথা হয়। পরে এমনি চলতে চলতে আর কি, পরে ভাই আমাকে বলতেছে তোমার কি আছে, আমাকে আমাদের যা আছে, আমাদের বাচ্চাদের অনেক নাম ডাক আছে, উত্তরে দক্ষিণ পশ্চিম যেখানে যাবেন 10 কিলোমিটার আমার বাচ্চাদের নাম বললে এক নামে চিনে সবাই। ওই হিসেবে পরে আর কি বললাম কি আমাদের যা আছে হাইওয়ে ফ্যামিলিকে দেখে রাখতে পারবো। পড়াশোনা কি আছে, আমি পড়াশোনা উপরে আছে, তাহলে তুমি তো ছোট, তুমি তো পড়াশোনা দেওয়া হচ্ছে যোগ্যতা না, মানে দুবো যায় দিচ্ছে আমাকে ভাই এই বিষয়ে কথা বলবেন না, ঠিক আছে। পরে যাই হোক, উনি কিছু কথা বলে রেখে দিয়েছে। পরে আমাকে আমার বাপ মা তুলে কিছু কথা বলছে। পরে আমি লাস্টে জিজ্ঞেস করছি, আমাকে বকা দিয়েছে, আমার বকা দিয়ে ঠিক করছে, আমি কি আপনি বকা দিয়েছিলাম ওই বকাটার কথা। পরে আমি বকা দিয়েছি কি করবি,
তাই গেলো বকা দিছে, কি করবি আবার বকা দিন, তুই কি করবি? তা আমি ঠান্ডা মাথায় আমি কি করবো, আমার কিছু করার নেই, কারণ আমার মাথা তো আসে না। আমি কিছু বলতে গেলে হাইবাই পেশা যাই, হাইবাই কিছু পেশা গেলে আমার সাথে কথা বলবো না, আমার কথা হাইবাই সাথে আমি কথা বলতেই। এটা বলে পরে ঠিক আছে, পরে কথা হতে পরে ফোন রেখে দিলাম, ফোন রেখে পরে হাইবাই পরে আমি জিজ্ঞেস করছি কি, পরে আমি লকালে শাউট করছি আজকে আমার জন্য বাপ মাকে বকা শুনতে হলো। পরে হাইবাই জিজ্ঞেস করছে কি বলছে, আমি কি বলছে আমাকে বলছে, তোর জানা লাভ নেই বিষয়টা। পরে যাই হোক জিনিসটা হয়েছে, হওয়ার পরে এই ভিতরে আমি একটা মেয়ে আমাকে প্রপোজ করছিল, একটা মেয়ে অনেক মেয়ে প্রপোজ করছে, আমি কোনো মেয়ের সাথে ইনভলভ ছিলাম না। তো আমি আজও পর্যন্ত কোনো মেয়ের সাথে জড়াইনি, পারলে আমি জড়াইতে পারতাম। একটা মেয়ে পোস্টকে ডাইরেক্ট পোস্ট করবি না, ঠিক আছে আমার সাথে ডাইরেক্টলি বলে, আমি কই নাম করবো না, আমি কই সরেন, আমি আমার সাথে রাস্তা কথা বলবি না, থাপ্পড় মারা চলে গেছি। ওই মেয়েটা উঠাই দিয়েছে কি আমি ভিজলাম, মানে আমার পুরা এলাকায় মানে এলাকার ভিতরে সব মেয়েরা জানে আমি, মানে ডাইরেক্টলি আমাকে দেখলে বলে যাই আমার দোষটা কথা, আমি ওই সাথে এই জন্য আমি জিনিসগুলো আমি জিনিসটা এই জন্য আমার ভিতরে ফিনিশটা কাজ করে না, আমি ফিনিশটা এই জন্য চিন্তা করি যে যেরকম সে সেরকমই ফল পায়। আমি যদি কোনো মেয়ের যে লাইফ নষ্ট করি, আমার মতো হাজার ছিল আমার বউর লাইফ নষ্ট। আপনাকে এলাকায় সবাই নামই চেনে, এলাকায় মানে মেয়েরা মানে বিশেষ মেয়েরাই আমাকে হিজলা বলে পুরো এলাকায়। জি it is funny but okay, nothing to say. বলেন তারপর। যাই হোক বলে এক কথা দুই কথা আমার কথা বলুক গা, আমার কথা এই রাগ করে যদি ওর সাথে আমি জিনিসটা করি, তেমন হতে পারে আমার বউর সাথে জিনিসটা যে আমার ওয়াইফ হবে তার সাথে জিনিসটা কেউ করতে পারে, তখন তো আমার খারাপ লাগবে। যে মানে শুনছি ছোটবেলা থেকে আম্মুর সবসময় কথা বলতো যে যা করে তাই পায়, এই কথা সবসময় মাথা থাকে। আমি যদি আমার আজকে কোনো মেয়ের লাইফ নষ্ট করি, আমার এমন আমার বউরই আজকে নষ্ট করবো, তখন তো আমার কেমন লাগবে, এই জিনিসটা ভেবে আমি কখনোই রাগ করি না। যাই হোক এই কথা আস্তে আস্তে হয়ে গেছে। পরে যাওয়ার পর হাইবার সাথে আমার অনেক ঘনিষ্ঠ আস্তে আস্তে হয়েছে। পরে প্রপোজ করছে, আমাকে অনেকবার আই লাভ ইউ বলছে, আমাকে মানে হাবিবার ভুল আছে। আমি ওকে বলছি কি আমাকে কোন হিসেবে আমাকে ভালোবাসি, তোমাকে সত্যি সত্যি লাইক করো, তুই যে হিসাবে নেস, যদি বন্ধু হিসাবে বন্ধু হিসাবে, যদি লাভা হিসাবে লাভ যে হিসাবে তুই নিতে পারো। আমি তো এই কথা মানে কি যে 8-10টা ছেলে ভাববে আমাকে লাভ করে, এত কথা বলে লাভই করে। এই জিনিসটা ভেবে আমি জিনিসটা ভাবছি, কিন্তু আমার সবসময় বলতো বন্ধু, মানে বন্ধু হিসেবে কথা বলতো, আমার সবসময় বলে আমি তোমাকে লাভ করে না, তুমি শুধু তো। আমার সাথে একদিন কথা হচ্ছে, আমি কি বলছে জানি না আমি। পরে বলার পরে আমু কেউ বলছে 5 বছর ওয়েট করতে হবে আমাকে বিয়ে করতে। ও বাবাকে বলছে আমি তো সবার বড় মেয়ে, আমার এত বছর সম্ভব না, আমি তো ওর সাথে যে রাগ করি না, সেটা বলছে। যাই হোক আমি পরে আস্তে আস্তে যেভাবে হোক আমি আব্বু সবাইকে ম্যানেজ করছি মানে বিয়ের ব্যাপারে। পরে এই যে জানুয়ারির ও মাঝখানের কথা ইম্পর্টেন্ট লাইফে সবচেয়ে বড় একটা কথা ভুলে গেছি, আপনার বই যে জীবনের গল্প ট্রু বইটা যেদিন ভাই যাবে তার 2 দিন আগে আমি মানে চট্টগ্রাম গেছি, নদী আমাকে কল দিছে। আচ্ছা নদী আমি বিয়ের কথা নদী মারা যায়, কিন্তু আমার ভিতরে ওই জিনিসটা কখনো কাজ করে নদী, আমি নদীর কথা অলরেডি ভুলে গেছি ধরতে গেলে। নদী আমাকে হঠাৎ করে কল দিছে, যেমন আমি চিনতে পারি না, পরে কল দিছে, পরে চট্টগ্রাম আসতে পারবি তো দেখো, ঠিক আছে গেলাম, যা দেখি আমি চট্টগ্রাম কিছু চিনি না, আমি বাস নামার সাথে সাথে দেখি ওর একটা কুলে একটা বেবি মেয়ে, আর বেবিটা কি মেয়ে, একটা ছেলে। পরে আমি ধরে নিয়েছি বিয়ে গেছে, মনে মনে ভাবছি বিয়ে গেছে, পরে সত্যি হতে বিয়ে গেছে। আমি সেখানে সঙ্গে সঙ্গে আমার হাসি হইতেছে মনে মনে, কি করলাম যার জন্য এত কিছু করলাম, সে চলে গেল। পরে যাই হোক গেলাম, পরে আমি জিনিসটা পরে বললাম কল দিয়েছিলে কি জন্য, কালকে ইন্ডিয়া চলে যাবো এই জন্য। আমি ইন্ডিয়া চলে যাবে, আমার এতদিন পরে মনে বললো, আমি আচ্ছা তুই আমার সত্যি লাভ করছ না। তখন আমাকে একটা বাজে ভাষা বকা দিছে, বকা দেওয়ার হচ্ছে তুই আমার সাথে কখনো যোগাযোগ করবি না। আমি তো কখনো করিনি, রাখিনি, ওই দিনকে পর থেকে হঠাৎ করে বলতেছে, ওর চোখে আমি ফালাইছে, বকা দিয়ে বলতে আমার সাথে যোগাযোগ করি না, যা চলে যা। পরে আমাকে একটা কলম দিয়ে, ওই দিকে আমার কলম দিয়েছিল, কলমটা নিয়ে যা চলে যায়, মানে বকাটা দিই, মানে হাত ধরে রাখতে সঙ্গে সঙ্গে গায়ে দুটে চলে গেছে, মানে ওদের সবকিছু প্রোগ্রাম করা হয়েছিল এখান থেকে চলে যাবে। যাই হোক চলে গেছে, আমার কন্ট্যাক্ট নেই। আমার কথা দুঃখ একটাই, যার জন্য আমি এত কিছু করলাম সে আমাকে কিভাবে চলে গেল। আমি এখনো বিশ্বাস যে নিজের ইচ্ছায় বিয়েটা করে নাই, যে কোনো ফ্যামিলি চাপে হয়তো বিয়েতে হয়েছে, আমি কখনো দোষী দিই না। ও যেখানে থাকুক ভালো থাকুক। একটা কথা যাওয়ার সময় বলছি, ও যদি কখনো বিপদে পড়ে আমাকে, ও যদি 80 বছর বুড়ি হয়ে যায় তখন যদি আমাকে বলে বিয়ে করতে, আমি তখন ওকে বিয়ে করতে রাজি। ওকে ওই জিনিসটা বললাম, ওই বলা বলে আমি সঙ্গে সঙ্গে আসি, মানে ওখান থেকে আমার চলে গেছে, আমি কি সঙ্গে সঙ্গে আসা বসছি। আসার পরে এত পরিমাণ খারাপ লাগছে বলার পরে আসে বসে। যাই হোক পরে ফোন দিছে, আমি আপনার গাড়িতে বসে পরে গাড়িতে বসে আপনি এখন শুনতেছি। পরে আইবে আমাকে ফোন দিছে, বইটা লাগবে, প্রথম বইটা লাগবে, দ্বিতীয় বইটা ঠিক আছে দিই মুদারে, ঠিক আছে। নীলখাত আমার একটা ভাইটাকে এইভাবে ইঞ্জিনিয়ার পরে নাম মোস্তফা। পরে ও আমাকে কল দিচ্ছে, এমন তুই আজ দিলে যা। পরে আমি কালকে আমার আমি তো আগে কাজ করবো, অর্ডার দিই। পরে আমি রকমারি.com অর্ডার দিচ্ছি। পরে আর কি পরে সবাই ভুলে গেছে, একটু পিছাইতে চাই। আমি নীলক্ষেতে আসছি, আসার পরে আসার সময় বইটা ওর সঙ্গে করে রাখছি, বইটা দুইটা আমার দিচ্ছে। দেওয়ার পরে আমি আসার সময় আমার হাতে গাড়ি ট্যাক্সি নিয়েছিলাম, হাতে কাজ ঢুকে গেছিল, গাড়ি হাতে এখন কাটা আছে, 4টা সিলি দিয়েছে হাতে।
ডায়নাতে 4টা সিলি দেওয়ার পরে ওর সাথে সিলি দিচ্ছে, পরে 80 বছর ওর আবার গার্লফ্রেন্ড ফোন দিতে বই লাগবে। ওকে, আমার থেকে 4টে বই, মানে 2টা বই আছে, আমি ওকে দিব। তো আমাকে বই দিতে আমার বইটা দিয়ে দিই। আমি তো অলরেডি সাদা চলে গেছি তখন, বইটি নিয়ে গেছে। আমি জিত করলাম কি ওর হাত ধরে মুখে লাগে। আমি যখন রকমের.com অর্ডার দিলাম বাইরে দিতাম, পরে অর্ডার দিচ্ছি প্রথম দিন, ফোনটা 3-4টা বল দিয়েছে, ফোনটা ধরে না। পরবর্তী ফোন দিচ্ছে, ফোনটা ধরছে। জিত করার পরে বলছি 4 পিস বই দিতে, পরে বই দিচ্ছে, পরে বই 2টা নিয়ে ওকে নিয়ে দিয়ে আসছি। যাই হোক আমি খুশি হয়েছি। দেওয়া আসার পরে আসছি, পরে আসার পরে আমার বাড়িতে পরে হয়েছে কি আমার বন্ধু বান্ধব মানে ভাড়া করে মেয়ে আনছে, খারাপ মেয়ে আনছে। আনার পরে ওরা ফোন দিচ্ছে আমাকে মানে আসতে কত কিছু লাগবে না, তুই আমাকে ভাই কি আমি যাবো না। ওরা কি না তুই এখন আবি আইতে গেছে, নাইলে তাহলে আমার সম্পর্ক বাদ। যাই হোক আমরা গেছি। ওরা পরে আমাদের এলাকার ভিতরে নিশা জিনিসটা কারা কারা বেছে এই জিনিসটা আমি জানি না, মানে ওরা জানে না। ওরা বাসি স্টুডেন্ট বললাম তো কিছু বলতে পারে না। তো ইয়াবা যেরকম ইয়াবা ফেন্সি মদমুদ সেই জিনিসটা আমি জানি। আমাকে বলছে জিনিসটাই না, এই জন্য ডাকছে আমাকে। পরে আমি গেছি, পরে আমাকে পরে জিনিস আমিও ড্রিঙ্কস করছি। করার পরে আমার সেক্সটা হারা গেছে, কিন্তু আমি জিনিস আমাকে পরে মানে বলছে এই জিনিসটা করতে, কিন্তু আমি সত্যি ভাই আমার তখন এই জিনিসটা করা হয়ে যেত গা। যাই না আল্লাহর মতে আমি যে সময় মেয়ে এসে জামু ওই মুহূর্তে আমার আবার আম্মুর কথা মনে হচ্ছে। যাই হোক আল্লাহর মতো মনে হচ্ছে সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে আসে থাকি না, 1 সেকেন্ড থাকি। বাসায় আসছি, বাসায় দরজা খুলতে বলছি, আম্মু খুলে আমাকে বকা মানে মদ খেয়ে আমি এর আগে অনেকবার ড্রিঙ্কস করছি, সমস্যা নেই জানি আম্মু। ওই বিষয়টা আমাকে আম্মু কোনো প্রেশার দেয় নেই। পরে সকালে উঠে বকা বই রাগারাই করছে আমার প্রচুর জিতবে। পরে এই রাগারাই ভিতরে মানে রাগারাই করছে, ঠিক আছে। পরে বিকালবেলা মানে আমার ছোট কি জানি তোকে পাক করছে সঠিক, যে খেল নেই আমার সঠিক। পরে পাক করছে, পাক করার সময় আমার আবার ভাই একটা অভ্যাস, আমি মানে 1 টাকায় ভাত খেতে পারি না। নিচে হলো 3-4 পত্তকাই লাগবে আমার, কম পক্ষে হলো 2 থেকে 3 পত্তকাই লাগবে। আর ডাল অল টাইম আমার ডাল লাগে। কি জানি রাঁধছে আমি খেয়াল নাই সঠিক, ভাত ডাল লাগে না, ভাত খাবো না। আমার ছোট আমার সুমি আবার করছে টমেটো ভর্তা বানাইছে, আমি বলছি বানাইতে, পরে টমেটো স্যালাদ বানাইছে। মানে আমি একটু খাইছি, পরে খাওয়ার পরে মানে দুপুরে খাইছি, খাওয়ার পরে সুমি কাকি ভাই আমার একটু রাইস, ও ঠিক আছে খাবি রাখ। পরে রাখার পরে মা আম্মু কাছে আম্মু আবার ওই দিনকে কি আমাকে লাকি চুলা তো অনেকগুলা মানে গাছকে টুকা গুলাকে আমাদেরকে ঠ্যাঙ্গা বলে, ঠিক আছে। তো ঠ্যাঙ্গা গুলাকে কুড়াল নিয়ে, মানে আমার যারা বোন একটা আছে শানুরকে নাম, ওদের বাসায় কুড়াল। ওর মানে আমি ওদের বাসায় কখনো যাই না, ওদের বাসায় ওর সাথে আমার বনে না, ওদের সাথে বনে না, আমি দেখতে পাই না ওদেরকে। আমি যাবো না, তুমি যাইলে হবে। আম্মু ওদের সাথে যোগা, আমার ফ্যামিলি টোটাল ওদের সাথে যোগা, যাইবো না। পরে ঠিক আছে যাইবো না। ছোট বোন স্কুল তাদের সাথে যেটা মানে এখন 5-এ পড়ে, ওটা আসছে। আসার পরে ওখানে যে কুড়াল আনাইছে, আমি তো ঘুমাই আছি, আমি প্রচুর ঘুমাই রাত্রেবেলা। এখন শুনি তো সারা জানা থাকি, এখন শুনি আবার গেমস খেলে একটু সারা জানা আছি, সারাদিন ঘুমাই, আমার অভ্যাস, সেটা এখনো অভ্যাস। যাই হোক পরে আম্মু কুড়ালে না একা একা মানে লাকি কাঁপতেছে, মানে আম্মু আবার প্রেগনেন্ট, সরি বলতে ভুললে মানে ভুলবশত জিনিসটা হয়ে গেছে। আম্মু প্রেগনেন্টের অবস্থায় 6 মাস 6.5 মাসের এখন 7.5 মাস। তখন তো আমার সেটা জানি না। আমার এরপর আরেকটা কথা পিছিয়ে ঘুরতে হবে, খেয়াল নেই বলতে। আব্বু বাড়িতে আসার অবস্থায় মানে আমাদের ঘর লাগাইছে, পরে ঘরে সম্পূর্ণ ভিটির মাটি আর কি, মাটিটা আর কি মানে বদলিতে ফালাইলে ওরা এত হেলামি করে যে আমি আর আব্বু 1 ঘন্টায় যে মাটিগুলা নেই ওরা সারা মানে 1 রোজ লাগা দেয়, ওই মাটিগুলা যায় না। আব্বু আমরা কষ্ট করে নিয়েছি, নেওয়ার পরে আমি কবুতর বলতাম, কবুতর বলা আব্বু আবার কবুতর বলা খুব শখ ছিল, আমারও শখ ছিল, কিন্তু আমি একটা আগ্রহ নেই। পরে আব্বু আমার টাকা দিয়েছে 1000 টাকা পরে 2 জোড়া কবুতর আনছি। আনার পরে আমাদের এখানে কাউয়া কবুতর নিয়ে যায়, ওই মশুরি টাঙ্গে মানে খাসা সাইড দিয়ে মশুরি দিবে, আর দেওয়ার সময় আব্বুর বস্তু যায় আমার বস্তু যায়, মানে আমাকে বলেছি মশুরিটা কেটে দিই। আম্মু বলতেছে কি এটা করে দেয় উপর উড়া দেয় না। আমি যেটুকু বুঝছি আমি উপর উড়াই দিয়েছি, মানে আব্বু আমাকে এক ঝাড়ি দিয়েছে। ওই ঝাড়ি আমি আব্বুরে আমার আব্বু থেকে বেশি লাগে আমার সবাই বলে আমি আব্বুর ইয়া পেয়েছি। আমি বলি কি তোমারটা তুমি দাও, আমি এর নাই সারাদিন খাটমুখ আদার মতো টেয়া দাও, একটিও দাও। এই বদলা দিলে আমি এভাবে বলছি, বদলা দিলে টাকা দেওয়া লাগতো না, আমার টাকা দাও এটা বলে। সত্যি আমি আব্বু থেকে কখনো 2-1 টাকা চাইনি, কখনোই নিই, আজ পর্যন্ত নিই না। আম্মু থেকে নেই, আমি সম্পূর্ণ খরচ খালাই দেয়। পরে যাই হোক পরে চলতে চলতে পরে এক পর্যায়ে জিনিসটা নিয়ে অনেক বড় একটা ইস্যু হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে জিনিসটা নিয়ে। আমার উপরে ঝগড়াটা মানে আমাকে আব্বু থাপ্পড় মারছে, আমার আগুটে আছে, আমি বড় একটা মানে ঠ্যাঙ্গার মতো কাঠের একটা টুকরা আমার জিদ মানে হাতে নিছিস, আমি সত্যি আব্বুকে মাথা হইতে মারতাম এটা দিয়ে, যদি আমার জ্যাঠা আর কি না করতো। বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে
আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ABC Radio. You're listening to ABC Radio. রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আরজি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আমরা শুনছি সুমনের জীবনের অপ্রিয় সত্য। কথা না বাড়িয়ে আবারও ফিরছি সুমনের কাছে। ওকে সুমন, তারপর? তো যারা ধরলো, ধরার পরে এক পর্যায়ে আম্মুর সাথে আগারাগি, প্রচুর আগারাগি হইতেছে। পরে আমি জিত করে আমি বললাম আমার সাথে, আমার জন্য আম্মু কেটে দিবস যদি বের করবো সেগুলো, আমার জন্য আম্মু এত কষ্ট করলো এই জিনিসটা ভেবে পরে আমি 20 কিনে এনে 20 খেয়ে ফেলছি। পরে আমাদের চাঁদপুর সদরে ছিলাম অনেকদিন। 20 কিনে এনে 20 খেয়ে ফেললাম? জি। পরে আমার চাঁদপুর ভর্তি হয়েছে, সদরে ভর্তি করাইছে। পরে অনেকদিন 7 দিনে ছিলাম, 7 দিনের পরে বাড়িতে নিয়ে আসছে। যাই হোক, এভাবে চলার পরে পরবর্তীতে আপনার লাস্ট থ্রি জীবনের গল্প থ্রি বইটা বেরিয়েছে। এই বইটা হাইবা ফোন দিয়ে বলছে, বইটা আমি ফোন দিয়ে বলতেছি বইটা একটু লাগবে, দিলে তো ভালো হইতো। আমি সঙ্গে সঙ্গে ঢাকা আসছি, আমার কোনো কাজ ছিল না। ঢাকা এসে আমি জানি না যে চাঁদপুরতে নেওয়া যেত কিনা, তারপর আমি ঢাকা আসছি, যেভাবে বুঝি এইভাবে আসছি। আবার রকমের অর্ডার দেয় সাবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নিচ্ছি বইটা, নেওয়ার পরে নিয়ে দিয়ে আসছি। ওই জায়গায় ভালো চলতেছিল আস্তে আস্তে। পরে হঠাৎ করে যারা ভাইয়ের সাথে বিয়ে ঠিক, যারা ভাই কিছুদিন আগে আসছে বাইরের থেকে, আসে পরে বিয়ে ঠিক হয়ে গেছে। পরে ও আমাকে, আমি বলছি তো বিয়ে হয়ে যাবে এই জায়গায়, তুই চিন্তা করছে বিয়ে কি ঠিক হয়েছে নাকি? বিয়েটা এরকম বোকার সঙ্গে বাস করে। বিয়েটা এরকম ভাবে হয়েছে যে যারা সাথে বাচ্চা যারা কয় ভাই যাই না, যারা সাথে বাপের বনে না, মেয়ের বিয়ে দিলে নাকি এই জিনিসটা মানে মিলামিশা হয়ে যাবে, মানে মিল হয়ে যাবে, সম্পর্কটা ভাই ভাইয়ের সম্পর্ক হয়ে যাবে। আমার কথা হলো যেই ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক ঠিক হয় না, ঝগড়া হয়, মেয়ে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, এটা কি হবে? যাই হোক, ওই জিনিসটা পরে আর কি এই জন্য বিয়েটা হয়েছে, স্বামীবারও বিয়ে হয়ে গেছে শেষ পর্যন্ত। আমার লাইফে 3টা ধাপ ছিল, 3টা মেয়ের সাথে এরকম, 3টা মেয়ে বাদ। পরে যাই হোক এভাবে চলতে চলতে এখন ওর সাথে মোটামুটি খুব কম কথা হয়। কালকে ফেসবুকে কথা হয়েছে, বলছি যে আমি এবিসি রেডিওতে আসবো। তো ও আর কি বললো রিয়েলি যাবি? আমি সত্যি যাবো, আমি সামনে শুনতে পারবো না যে আমার এখানে নেটওয়ার্কের সম্ভব প্রবলেম। এই কথাটা বলার পরে ফেসবুকে বাইরে গেছে। আমি ঠিক আছে একটা কল দিতে বলে। আমার কথা হলো একটা ভাইয়া, যে ফেসবুকে চ্যাট করতে পারে সে একটা কল দিতে পারে না। বিয়ের পরে ওর সাথে 2 দিন কথা হয়েছে, তাছাড়া এই পর্যন্ত কোনো কথা হয়নি। বিয়ে হয়েছে পয়লা বৈশাখে মাসে, কি মাস জানি না, 10 তারিখে বিয়ে হয়েছে। তো এই আর কি। থার্ড গার্লফ্রেন্ড না ফোর্থ? থার্ড গার্লফ্রেন্ড। আমার ইচ্ছা ছিল 3টা রিলেশন করবো। কেন ইচ্ছা ছিল? হ্যাঁ, কেন ইচ্ছা ছিল? এরকম ইচ্ছা হলো? আমার ইচ্ছা ছিল প্রথম মানুষকে, আমি সবসময় ভাবতাম যে আগে মুরুবে বলে না, চোরে একবার দুইবার চুরি করে, 3বার গেলে ঠিক ধরা খায়। মানে আমি জিনিসটা ভাবতাম, মানুষ একবার ধোকা খায়, 2বার খায়, 3বার গেলে কখন ধোকা খাইব। এই জন্য ইচ্ছা ছিল 3বার আর না কখনো বিয়ে করবো। তো এইসব উল্টাপাল্টা বিষয়গুলো আপনাকে কে জানিয়েছে? মানে একবার করলে ধোকা খায় না, 2বার করলে খায় না, বা 3বার? মানে ছোটবেলা থেকে জিনিসটা কাজ করতাম আমি, যেরকম মানুষই হইতো না। তো আমার ইচ্ছা ছিল, আমি রিলেশন করলে যেরকম ইচ্ছা, আমি হাই ভাই একটা কথা বলছিলাম যে তুই খালি একবার বল আমাকে রাগ করস, তারপর 10 বার শিখার যা, তো এমন কোনো ক্ষমতা নাই ধাক্কা রাখবো তোরা উঠে হলেও। আমি এবার কথা বলছিলাম, পরে কি না তুই বন্ধু ভাই বন্ধু। পরে আমি যে সত্যি কখনো আমাকে রাগ করস নাই, হ্যাঁ করছিলাম একসময়, কিন্তু এখন বন্ধু হিসেবে ভাবি। ঠিক আছে বন্ধু হিসেবে থাক। আমি বলছি ঠিক আছে, আমার লাইফে সত্যি আমি এখনো বলি, রিয়েলি কথা বলছি, আমার ওই ঘন্টা আমি নফল নামাজ পড়ছি, তার জন্য নামাজ পড়ছি, তার জন্য নামাজ পড়ে মানে পরে সকালে ফোন দিছি, ফোন দিয়ে বলেছি কি আমার লাইফে সম্পূর্ণ দায়ভার তোর, যা তুই যে মেয়ের কবি, কালো হোক ল্যাংড়া হোক, যে মেয়ে কবি এই মেয়ে আমি বিয়ে করবো। আমার লাইফটা সম্পূর্ণ, আমার একটা লাইফ কি জানেন, আমি রিয়েলি প্রেম করে আমার লাইফে কখনো ভালো হয়নি, সবসময় খারাপ হয়েছে। যে কথা মেয়ের সাথে টাইম পাস করছি, ওরা আমার বহুত উপকার করছে, আমার স্মোকিং ছাড়াইছে, অনেক কিছু করছে, আমার অনেক নেশা থেকে বিরত রাখছে। এখন বুঝি, এখন মাঝে মাঝে ভাবি শুধু রিলেশন করছি, টাইম পাস করতাম, তখন আমি ভালো থাকতাম, এমন হতে পারতো কোটি কোটি টাকার মালিক হইতাম। মাঝে মাঝে ভাবি ভাবতে ভালো। এগুলো ভাবনা আপনাকে মানে কোটি কোটি টাকার মালিক হতেন কিভাবে ভাবেন? মানে আমার তো টাইম পাস করলাম, মেয়েদের থেকে যা আছে তাই এই সম্পূর্ণ যাচ্ছি। আমি হাইওয়ের সাথে যে 1 বছর কথা বলছি, সম্পূর্ণ একটা মেয়ের সাথে কথা বলতাম, সম্পূর্ণ খরচ ওর থেকে নিচ্ছি।
এখানে একটা বিষয় বলি প্রিয় শ্রোতা, ও মানসিকভাবে এখন পর্যন্ত প্রপার গাইডেন্স পায়নি, যে কারণে আজকে ও এরকম চিন্তা ভাবনার মধ্যে আছে। সুতরাং ওকে সমালোচনা আলোচনার জায়গা থেকে দেখার সুযোগ থাকলেও আমরা বরং সেটা করব না। শুনতে যেহেতু খারাপ লাগছে, আপনি ওর মতো হবেন না, এটাই হচ্ছে মূল কথা। আপনি গল্পগুলো আজকে এখানে কেন বললেন? এই অপ্রিয় সত্যগুলো লাখ লাখ মানুষের সামনে কেন বললেন? আমাদেরকে ভুল না করে, আর রিলেশন না কখনো ভালো, মানে কখনো ভালো না। এই যুগে, যে ডিজিটাল যুগে কখনো রিলেশন নাই বর্তমানে। যে দেখেন 90% রিলেশনই টিকে না, 1% টিকে। আর এই এখন তো একটা কথা আছে, ভালোবাসা ততক্ষণই সুখী থাকে যতক্ষণ আমি জানি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়ে আমাকে ভালোবাসে, আমি মেয়েকে, তখনই ভালোবাসা সুন্দর থাকে, ততক্ষণই ভালোবাসা সুন্দর থাকে। যে কেউ কাউকে না বলি, তখন মানুষ জিনিসটা বলে ফেলে, তখন এটা প্রেমে পরিণত হয়। প্রেম কখনো সুখী হয় না, প্রেম কখনোই সুখী হয় না। আর এটাই আমার লাইফে কিছু নাই। আর ভবিষ্যৎ আপনি যে ভুলগুলো করেছেন, এই ভুলগুলো তো আপনি এখানে কনফিউজ করতে এসেছেন, কেন কনফিউজ করলেন? করলাম, আমার লাইফে কেউ জানে না জিনিসটা, আমাকে অনেক অনেক চালায়, অনেক পড়ায়। আর যা বলবো সত্য বলবো, আপনি একটা অনুষ্ঠান, সো এই অনুষ্ঠান শুনলে আমার চোখে এত খারাপ লাগে বলার বাইরে। আমি ওই দিন আর ভাতই খেতে পারি না। আর আমি এখানে আগ্রহ হয়েছে আগের বছর একটা ছেলে আসছিল, ছেলের নামটা খেয়াল নেই সঠিক, 7 গার্লফ্রেন্ড মারা গেছিল ক্যান্সারে। তো এই জিনিসটা ভেবে আমি আসছি। প্রথম কথা হচ্ছে যে আজকের যেই অপ্রিয় সত্য এখানে উপস্থাপন করা হলো, যিনি উপস্থাপন করলেন সুমন, তার বলার জায়গাটি থেকে অসম্ভব রকমের সমস্যা আছে। কিন্তু একটা বিষয় আমরা অবশ্যই বারবার বলি প্রিয় শ্রোতা, যারা এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে আসেন তারা তাদের মতো করে বলেন, আমাদের বোঝার জায়গাটা থেকে কখনো কখনো কনসিডার করতে হবে, কজ দে আর নট পারফর্মার। তাদের ভাষাগত ত্রুটি থাকে, তাদের উপস্থাপনগত ত্রুটি থাকে, এবং দে আর ভেরি র। তো সেই জায়গাটা থেকে সুমনকে আজকে আমাদের বুঝতে অনেক সমস্যাও হয়েছে, সেই ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেখবেন। কিন্তু ওর জীবনে যে দুর্ঘটনা ঘটে গেছে সেই জায়গাটা থেকে আমরা যেন শিক্ষাটা নিই। হয়তো পুরো অনুষ্ঠান শোনার জায়গাটা থেকে অনেক বেশি ত্রুটিপূর্ণ, কিন্তু গল্পের জায়গা থেকে অবশ্যই এটি অনেক বেশি উপাদেয় নিজের জীবনে শিক্ষা নেবার ক্ষেত্রে। আমরা শেষ করছি, তার আগে ডক্টর তাজুল ইসলাম কি বলতে চান একটু তার কাছে যাব। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? ধন্যবাদ দিব যে সারাদিন রোজা রাখার পরে আপনি ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটা শুনে আপনার মূল্যবান মতামত প্রদান করেন, সেই জন্য। জি বলুন। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি সুমনের যে কাহিনী, সেটা দুর্ভাগ্যজনক। আমাদের দেশে দুটো জিনিস লক্ষণীয়, যে ক্লাস, আমরা তো আমাদের জীবনে আমরা যখন দেখি ক্লাস 7, 8, 9, 10 পর্যন্ত কিন্তু ছেলেমেয়েরা প্রেম কাকে বলে সেটা হয়তো করতে পারতো না, এমনি ভালো লাগতো, কিন্তু প্রকাশ্যে বলা বা সে সেভাবে যেত। কিন্তু এখনকার যুগটা খুবই অন্যরকম এসে গেছে, বিশেষ করে প্রযুক্তি যুগে, স্মার্টফোন ফোনের যুগে এসে গেছে। ক্লাস 2, 3 পর্যন্ত ছেলেমেয়েরা স্মার্টফোনে বিভিন্ন জিনিস দেখে, পণ্য দেখে, মেয়েদের সঙ্গে সম্পর্ক করে এবং প্রেম তথা প্রেম যা বলে তা করে। আমাদের দেখলাম যে সুমনের ক্ষেত্রে তাই, ক্লাস 2 থেকে সে একটা মেয়ের সঙ্গে তার পছন্দ হতো, তাকে সে ভালো জানতো, ভালো বাস্তব বলে বলা যায়, সে তার বড় বোনের কাছে পড়তে হইতো। যাই হোক, যেভাবে হোক, অনেকটা নাটকের মতন কাহিনী করে শোনাচ্ছে, গল্প উপন্যাসের মতন, কিন্তু অনেক সময় আমাদের জীবনে যা ঘটে আসলে সেটা গল্প উপন্যাসে বিস্ময়কর। হয়তো যারা শুনছেন তাদের কাছে হয়তো মনে হতে পারে বানানো কাহিনী, কিন্তু জীবন আসলে অনেক বেশি জটিল এবং রহস্যময়। এই সুমনের জীবনে যেগুলি ঘটে গেছে এগুলি হয়তো অনাকাঙ্ক্ষিত, সে হয়তো এরকম চাইনি, কিন্তু তার জীবনে এরকম ঘটনা ঘটে গেছে। এরপর থেকে সে সুস্থ ভালো আছে, সবকিছু মিলিয়ে হয়তো যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা সে শুনতেছে এবং সবাইকে জানানোর জন্য সে এসেছে যে আমি যা কাজগুলি করছি সত্য রাগের কারণে এগুলি হচ্ছে। আমি যে মেয়েটাকে, আমার যে প্রেমিকা তাকে রেপ করেছে, সেই কারণে আমার ক্রোধ হয়েছে, সেই ক্রোধ আমি কন্ট্রোল করতে পারিনি বলে ওইটা হলো, এবং সেইটাকে আবার ব্ল্যাকমেইল করে আমাকে আবার দ্বিতীয় হত্যা করতে হলো। এই যে রাগ কন্ট্রোল করা, এই ব্যাপারটা আসলে সবচেয়ে বড় কথা। রাগ কন্ট্রোল করা তো একটা ইম্পর্টেন্ট ব্যাপারই আছে, কিন্তু আমাদের সুমনের মতো না, অন্য যারা আছে তাদের সবাইকে যেটা বলার আমার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাস 1, 2, 3, 5 বা এমনকি 9, 10 পর্যন্ত ছেলে মেয়েরা তো লেখাপড়া করবে,
তারা জীবনকে জানবে, পৃথিবীকে জানবে, মানুষকে জানবে, বন্ধু হিসাবে অন্য বন্ধুদেরকে জানবে। ঠিক ওই সময়ে আমাদের এখন কেমন একটা যুগ এসে গেছে যে ছেলে আর মেয়ের সঙ্গে একসঙ্গে, এখন এটা কিন্তু সবসময় ছিল, ছেলে মেয়েদের সম্বন্ধে ভালো লাগা এগুলি সবসময় ছিল, কিন্তু এত দ্রুত প্রেমে পড়ে যাওয়া এবং সেই প্রেমের মধ্যে গিয়ে আবার আরেকজন তাকে হয়তো রেপ করেছে বা যেভাবে হোক অন্য করেছে, সেই জন্য তার পর্যন্ত খুনাখুনি করে ফেলা, এই যে নারী গঠিত ব্যাপার নিয়ে, মেয়ে গঠিত ব্যাপার নিয়ে এই যে মারামারি খুনাখুনি, এই ব্যাপারগুলি কিন্তু ইদানিং খুব বেশি মাত্রায় আমাদের সমাজে চলে এসেছে। এটা পৃথিবী সবসময় হয়তো নারীদের সঙ্গে পুরুষের এই ব্যাপারগুলি নিয়ে অঘটন ঘটতো, কিন্তু এখন এগুলি মানে তালবাতের মতন ঘটনা ঘটে গেছে এবং আমাদের ছেলে মেয়েরা খুবই খারাপ ভাবে পরস্পর সঙ্গে জড়িয়ে যায় এবং তার ফলশ্রুতিতে তারা পরস্পরকে খুনাখুনি মারামারি এই পৃথিবী জড়িয়ে পড়ে। এটা এই সুমনের এই কাহিনী থেকে সবাই নিশ্চয়ই শিখবেন, যারা এখন এরকম ভাবে সম্পর্ক তৈরি করছেন বা সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন তাদেরকে সাবধান হতে হবে, মা বাবাদেরকে সাবধান থাকতে হবে, তার সন্তানরা কি করে, কার সঙ্গে সম্পর্ক করে, সেই সম্পর্কে জড়িয়ে গিয়ে তারা কোন অধঃপতনে চলে যাচ্ছে সেগুলির দিকে আমরা নজর রাখতেছি না। আমাদের পরিবারের আরেকটু নজর দেওয়া দরকার আছে এবং সুমনের মতন যারা এখন এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে বলতেছি যে তোমরা আর দেরি করো না কেন, মেয়ে গঠিত ব্যাপার স্যাপারে একেবারে জড়িয়ে যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমার ক্যারিয়ার করতে হবে, আমাকে একটা মানে পর্যায়ে যেতে হবে, তারপরে আমি যখন বড় হব, উপার্জন করব, তখন আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তখন আমি বিয়ে করব, তখন আমি সিদ্ধান্ত নেব যে একটা মেয়ের সঙ্গে বা অন্য কোনো রিলেশনশিপ আমি জড়াবো কিনা। আর রিলেশনশিপ জড়ালেই তার ভিতর থেকে একেবারে একজন আরেকজনের সঙ্গে যখন একটু শত্রুতা হবে, একটু হবে, তখন এখনই মারামারি করে ফেলতে হবে, এরকম পর্যায়ে যাতে না যায়। রাগের কথা আসলে এই রাগগুলি চলে আসে তখনই যখন আমরা অপ্রাপ্ত বয়স্ক এবং বেশি অপরিণত আবেগগুলিকে আমরা বেশি প্রশ্রয় দিয়ে থাকি। তো ছোটকাল থেকেই যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার শুদ্ধতার জীবনযাপন করার চেষ্টা করি এবং নিজের জীবন ক্যারিয়ারকে গঠনের দিকে মনোযোগী হই, তাহলে হয়তো এই ধরনের অপঘাতে যে মানুষ মৃত্যু হওয়া বা নিজেকে যে খারাপ কাজে চালিত করা, সেখান থেকে হয়তো সুমনরা নিজে থেকে বিরত রাখতে পারবে। আমরা সুমনদের সুমতি আশা করি এবং আশা করি যে তাদের মন কুমন না হয়ে সুমন থাকবে এবং তারা সুখতে থাকবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 9 থেকে আরজি কিবরিয়া এবং তার টিম আপনাকে শুভরাত্রি জানাচ্ছি। পবিত্র রমজানের পবিত্রতা সবার অন্তর ছুঁয়ে যাক, সবাই আমরা ভালো হয়ে উঠি, ভালো থাকার চেষ্টা করি, সমাজকে নিয়ে ভাবি, দেশকে নিয়ে ভাবি, সর্বোপরি পরিবারের মানুষদেরকে নিয়ে ভাবি, যারা আমাদের ভালো দেখলে খুশি হয় সেই সব মানুষদের কথা ভাবি, তাহলেই দেশটা সুন্দর হবে। আজকের মতো শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আরো একবার ওয়েলকাম করছি প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 9.2। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার মঞ্চে, কে স্বীকার করতে যাচ্ছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবতে আমাদের আজকের অতিথি মোহাম্মদ সুমন খান। সুমনের জন্ম ঢাকার অদূরে সাভারে। ছোটবেলা থেকেই সুমন বেশ সাহসী, অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। গরুর মাংস আর রুটি সুমনের প্রিয় খাবার। 19 বছরের এই জীবনে এমন অনেক কিছুই ঘটে গেছে যা সুমন আজ আমাদের জানাতে এসেছেন। চলুন কিবরিয়ার কাছে সুমনের জীবনের অপ্রিয় সত্যগুলো জেনে আসি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে আমাদের সঙ্গে সুমন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। সুমনকে ফ্লোর দেবার আগে আপনাকে জানিয়ে দিচ্ছি বরাবরের মতোই থাকছে SMS পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানবো অপরাধ এবং তারপর অপরাধের পরের যে প্রায়শ্চিত্ত কিংবা অপরাধের পরের যে ইফেক্ট সেটা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ছোটবেলা থেকে বলেন, একদম ব্যাকগ্রাউন্ড থেকে বলেন, শুনি। আমি আমার আম্মুর কাছ থেকে শুরু করতে চাই। জি। তো আমার আম্মু যখন 13-14 বছর, মানে আমার আম্মু 14 বছর বিয়ে হয়। তো আমার নানুর কারণে আমার নানু আম্মুকে মানে যে কোনো ছেলে পরে বিয়ে দিয়ে দিবে আর কি, এরকম ডিসিশন ছিল। আচ্ছা। পরে আর কি পরে আমার আব্বু আম্মুকে খুব লাইক করতো, সো হিসেবে রিলেশন করে বিয়ে হয়েছে। কিন্তু আমার আম্মু বিয়ে করার পর্যন্ত জানতো না আমার আব্বুর নাম কি। সো বাসর করে জানছে আমার আব্বুর নাম কি, কিন্তু জিনিসটা রিলেশনে পড়ে না। ভেরি ইন্টারেস্টিং। ওকে। যাই হোক, পরে আমার জন্ম হয়। আমার জন্ম হওয়ার পরে আব্বু আমাদের দিকে কোনো কেয়ারই করতো না, সো উনি ওনার মতো থাকতো। আচ্ছা। আর আমার আব্বু, আপনি কি ফার্স্ট সন্তান কিনা? জি, আমি প্রথম। আমরা এক ভাই 2 বোন। আমার ছোট বোন ক্লাস 9-এ পড়ে, তার ছোটটা 3-তে পড়ে। আচ্ছা। তারপর বলে হলো আমার আব্বু সৌদি আরব থেকে এই আর কি আমরা আম্মু আর কি বাড়িতে থাকে। আমার খুব অসুখ ছিল, সো আব্বু আমাকে দেখতো না। আম্মু পরে বাধ্য হয়ে আমি চাকরি নেয়। আমার ছোট গেলা ছিল, তার বয়স কত ছিল আমি সরি জানি না। সো উনি আমার কারণে পড়ালেখা সম্পূর্ণ নষ্ট হয়েছে। আমার ভবিষ্যৎ হতে আমার খালাই। সো উনি এখন পর্যন্ত আমাকে মানুষ করছে। আমার আব্বু দরকারি জিনিস কোনো কিছু আমাকে দেয় না, আমার খালাই দেয়। আচ্ছা। এমনকি আমি এখন যে রেডিতে আসছি, আমার ভাত টাকার মধ্যে আমার খালা দিছে। আচ্ছা। সো যাই হোক, সো যখন আমার 5 বছর, তখন আমি কথা বলি না। সবাই ধরে দিয়েছেন বউ ভাই 5 বছর ধরে প্রাইমারিতে ভর্তি। আগে তো প্রাইমারি ছিল, সো প্রাইমারিতে ভর্তি করছিল কেজি স্কুলে। সো আস্তে আস্তে কেজি তোলার সময় আমি হালকা হালকা কথা বলি। সো আমি প্রথমে কি আব্বু ডাকছি। যাই হোক, ভর্তি হলাম। ওয়ানকে লাইফ শেষ হলো। তো আমি ছোটবেলাতে চালু ছিলাম, তো রিলেশন ব্যাপারটা আমি বুঝতাম সবসময়। আমার মাথার ভিতরে কাজ ছিল। আমি সবসময় ছোটবেলাতে ভাবতাম যে রিলেশন করলে লাইফে 3টা রিলেশন করবো, যে 3টা বিষয়ে কখনো রিলেশন করবো না, বিয়ে দরকার হলে বিয়ে করবো না। চিন্তা নিয়ে 2তে উঠলাম। 2তে উঠার পরে আমাদের ক্লাসটা মেয়ে ভর্তি ছিল, মেয়ের নাম নদী ছিল। আমি জানতাম না ওর আপু আবার 9-এ পড়তো, ওর আপুর নাম 7-এ ছিল। ও আপু একটা ভাইয়ের সাথে রিলেশন ছিল, ভাইয়ের নাম ছিল সাগর। তো আপুর সাথে আমি আপুর বাসায় আমি কুসুম করতাম, কিন্তু ওকে আমি কখনো দেখিনি। তো ছোট বোন নতুন আসে নাকি জানি না। তো আমি যখন দেখলাম, দেখার সাথে সাথে ওকে আমার বন্ধুদের সাথে, আমার একটা জিনিস ছিল সবসময় বাজি ধরতাম। তো ছোটবেলাতে আমার অনেক ফাজিল টাইপের বন্ধু বান্ধব ছিল। তো ওদেরকে বলছি যে, ও আমাকে বলে কি দেখ, মেয়েটার সাথে কথা বলতে পারলে তোকে একটা আইসক্রিম খাওয়াবো। আমাকে কথা বলবো কি, ওর সাথে প্রেমে করবো। মানে ছোটবেলাতে আমার মানে লাভ জিনিস আমি বুঝতাম। তো তখন আমি প্রপোজ করি, ও আমাকে পাগল বলে চলে গেছে। মানে ও অনেক চালু ছিল। কত বছর বয়সে প্রপোজ করেন? এটা কোন ক্লাসে থাকা অবস্থায়? 2তে। ক্লাস 2তে? জি। তারপর পাগল বলে চলে যাওয়ার পরে যাই হোক, ওদিকে কথাবার্তা হয় নাই। সো আমাদের সাথে পরে আমি আবার যে পড়তাম, আমি আরেকটা ম্যাডামের কাছে কোচিং পড়তাম, ও আবার ওই ম্যাডামের কাছে পড়তো। ওই ম্যাডাম আর কি ছেলেদেরকে বিকালে পড়াতো, মেয়েদেরকে সকালে পড়াতো। আমি জানতাম না যে ওই ম্যাডামের কাছে পড়তো। তো একদিন যাই হোক, শুক্রবার ছিল, স্কুল বন্ধ ছিল, সামনে আমাদের পরীক্ষা ছিল। তো এই কারণে আমাদের 2 টাইম পড়ানো, মানে শুধু আমাকে 2 টাইম পড়াতো আর কি। তো সকালে যাওয়ার পরে দেখি ওকে দেখে ম্যাডামের সাথে আমি খুবই ক্লোজ ছিলাম। ম্যাডাম আমি সরাসরি বলে দিছি যে আমার ম্যাডাম আমি ওকে অনেক লাইক করি। সরাসরি বলে দিছি। তখন ক্লাস 2তেই পড়েন? জি। আর বয়স কত হবে তখন? ক্লাস 2তে পড়ে? জি। ওর বয়স কত হবে জানি না। তো আমার বয়স 5 বছর প্রাইমারিতে উঠে, তো 7 বছর। 7 বছর, জি। তো আমি অঙ্ক তো অনেক পাকা ছিলাম। আমি অঙ্কতে সবসময় 90 থেকে 95 নিচে কখনো পেতাম না, অলওয়েজ। জি। ওকে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, এভাবে চলতে চলতে আমি ওদের বাসায় যাই। আমি তখনও জানি না যে ওর বোন লাগে নাকি লাগে। ওকে। মানে আপুর সাথে কোচিং পড়ার ইয়াটা ছিল, আপুকে কোনো বেতন দিতাম না আমি। ইয়া ছিল যে ভাইটা আপুর সাথে রিলেশন ছিল, ওই ভাইটা মানে আমাকে
দিয়ে আর কি ওর সাথে আপুর তো মোবাইল ছিল না, ওই ভাইটা আমাকে আমার ফোন দিয়ে ওর সাথে কথা বলতো। তো এই জন্য আর কি বাসা যাওয়া হইতো। আচ্ছা, আর আপুটাও বাসার থেকে কখনো বেরোতো না, ওকে কখনো আমি দেখতাম না যে ও বোন নাকি, তখনও যাই না। যাই হোক, যখন ক্লাস 3-তে পড়ি উঠলাম আর কি, তো এখানে বলে হলো যে 1 থেকে আমার 5 পর্যন্ত কখনো আমার রোল নং 5-এর নিচে, 5 থেকে 7-7-এর নিচে কখনো নামেনি, 3, 4, 5, 7 এরকমই ছিল রোল নং। তো 3-তে উঠলাম, উঠার পরে আর কি আমার একটা প্রশ্ন আছে, মানে আপনি কথা কি এরকম ভাবেই বলেন ছোটবেলা থেকে নাকি একটু? জি, আমি অনেক এভাবে বলি, অনেক ঘন কথা বলি। আমি ছোটবেলা তো কথা সবাই ভাবছে আমি বুবাই, আপনার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না। তো আপনি কখনো চেষ্টা করেননি একটু স্লো বলার জন্য, একটু অন্যরকম ভাবে বলার জন্য চেষ্টা? আমি যেভাবে নিজের লাইফ মানে এইভাবে চলতে চাই, মানুষ আসে না একজন, যদি কখনো কারো এরকম হয় প্রিয় শ্রোতা, সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলবো, আমরা স্পিচ থেরাপি নামে একটা ব্যাপার আছে। কারণ কথা সুন্দর করে বলা এটা একটা আর্ট, এবং নিজের ব্যক্তিত্ব প্রকাশের জায়গাটা শুধুমাত্র অফিস আদালত কিংবা কমিউনিটিতে না, একেবারে ঘরের মধ্যেও সেটার প্রয়োজন আছে। এবং কথা সুন্দর করে বলাটা এটা একটা আর্ট। এটা শুধুমাত্র যারা রেডিওতে উপস্থাপনা করেন বা টেলিভিশনে উপস্থাপনা করেন তারা না, শুধুমাত্র ক্লাসের শিক্ষকরা না, ইভেন ক্লাসের সব শিক্ষকের কথা যে খুব সুন্দর লাগে তাও না, এবং সবারই মনে হয় যে এই সুন্দরতম যোগ্যতাটা থাকা উচিত, এবং এটার জন্য চেষ্টা করলেই সেটা সম্ভব। এটা যতটা না বেশি উচ্চারণের উপর নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে জানাশোনার উপরে। এই বিষয়গুলো খুব টেকনিক্যাল। আমার কাছে যেটা মনে হয় যে এটার জন্য এক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থার প্রয়োজন আছে। আপনারা যদি মনে করেন যে আসলে কথাবার্তা স্পষ্ট করে বলা, সুন্দর করে বলা আপনার ইনফ্যাক্ট আপনার প্রয়োজন, কারণ অনেক সময় দেখবেন যে ভাইবাতে গেছেন, আপনি ভাইবাতে গেছেন এবং ও যেভাবে কথা বলছে স্পিডে, ওটা নর্মাল কথা, হয়তো অনেক কিছু জানে, কিন্তু যিনি ভাইবা নিচ্ছেন তার বিরক্তির উদ্রেক হতে পারে। শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র না, এটা যে কোনো মানুষকেও আপনি যদি কোনো কিছু বোঝাতে যান, আপনি যদি খুব সুন্দর করে বলতে না পারেন, তাহলে কিন্তু সে আপনার দিকে কনসেন্ট্রেশনটা দেবে না। সো কথাটা ভালো করে বলাটা খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে কথা বলা শেখার জন্য, কথাটা সুন্দর করে বলার জন্য, শব্দের উচ্চারণগুলো ঠিকমতো করার জন্য, সেটা যেভাবেই হোক না কেন, আপনি চাইলে ইউটিউব দেখতে পারেন। ইউটিউবে ওখানে স্পিচ থেরাপি আছে অনেক, এবং আপনি চাইলে পাশাপাশি যদি সুযোগ থাকে কোনো ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও আপনি শিখতে পারেন। খুব রিসেন্টলি আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি, সকা স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, যেটার কথা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমি হ্যালো 8920 বেশ কয়েকবার বলেছি। আপনারা চাইলে সকা থেকেও এটার উপর একটা বিশেষ কোর্স করতে পারেন, কজ আমরা এখানে রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন, এবং পাশাপাশি আমরা যেটা শেখাই সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ওখানে স্পিচ থেরাপি বলেও একটা ব্যাপার আছে, এবং নামমাত্র মূল্যে একেবারে নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন। নিজের দায়বোধ থেকে এই জিনিসটা করেছি, কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ওখানে। এটা ফার্মগেট অফিস। আপনি যদি মনে করেন যে এখানে আসবেন এবং কিছুটা সময় আপনি এখানে দেবেন আর আপনার কিছুটা উপকার হবে, তাহলে আপনি জয়েন করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের একেবারে পাশে, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। আমি আবারও বলছি, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশে, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে গেলে আপনি ওখানে সকার অফিসটা পাবেন। এছাড়া সকার নাম্বারও আছে, আপনি চাইলে সকার নাম্বারটাও রাখতে পারেন। সেটা হচ্ছে 01738686179। আমি আবারও বলি 01738686179। 9টা থেকে 5টা পর্যন্ত অফিস টাইম। এই সময় গিয়ে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাডমিশন নিতে হবে। সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চলছে, এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফার্স্ট ব্যাচে 120 জন স্টুডেন্ট, ক্লাসে জায়গা হয় না, এবং এত চাপ যে কারণে খুব দ্রুতই আমরা সেকেন্ড ব্যাচ ওপেন করেছি। যাই হোক, আপনার এই কথার ঘনত্ব, আপনি যেটা বললেন খুব ঘন কথা বলি, এটা দেখে আমার হঠাৎ করে মনে হলো, নইলে আসলে এই প্রসঙ্গে কথাই বলা হতো না। তো আপনি কখনো চেষ্টা করেননি? আমি আপনাকে বলবো যে আপনি সকাতে আসার জন্য যদি পারেন, সময় পান, আমি আপনাকে কিছু টেকনিক বলতে চাই। জি, ওর শৈশবে আমরা আছি প্রিয় শ্রোতা, এবং আরেকটা বিষয় আপনাদের সবাইকে একটু বলবো যে খুব মনোযোগ দিয়ে যদি ওর কথা আপনি না শোনেন, তাহলে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলবেন। আজকের এই যে অপ্রিয় সত্য এখানে ও কনফেস করছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কজ ও দুটা খুনের আসামি। সিক্রেট আমি রিভিল করছি না, কেন হয়েছে, কি কারণ হয়েছে, সেটা ওর মুখ থেকে আমরা শুনবো। আমি সবাইকে বলবো একটু কনসেন্ট্রেশন দিয়ে শোনার জন্য, কারণ এই একটা গল্প আমাদের জীবনকে সঠিক পথ চেনাতে সুযোগ করে দেয়। ওকে, সেই কারণেই বলবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। জি বলুন। তারপর বাড়িতে তো কেউ জিজ্ঞেস করা কেউ ছিল না, সো আম্মু তো গার্মেন্টস এর কাছে চাকরি করতো তখন। আর খালার কাছে মানুষ, খালার এত জিনিস বুঝতো না, যা বলতাম না, স্কুল কোনো ধারণা ছিল না আমার জন্য। আপনার মায়ের বড় ছিল না ছোট ছিল? আমার আম্মু সবার বড়, আমার আম্মুরও এক ভাই। খালার কি কোনো সন্তান ছিল না? বিয়ে হয়নি তখন, বয়স একদম ছোট। ও আচ্ছা আচ্ছা, ওই খালাই আপনাকে পালতো? জি, যাই হোক এইভাবে চলতে পারে। ক্লাস 4-এ উঠলাম। 4-এ ওঠার পরে একদিন আমরা, মানে আমাদের স্কুলের পাশে স্কুলটা পুরো লাল মাটির উপরে, তো অনেকবার পুকুর ছিল। তো আমরা একদিন ইচ্ছা করে আর কি ক্লাস করবো না, এই জন্য ইচ্ছা করে, মানে বৃষ্টি হালকা হালকা ইচ্ছা করে পড়ে গেছে। আচ্ছা, আমরা 4-5 মধ্যে, মানে একজন ইচ্ছা ডাকাতে ফালাইছি ক্লাস করবো না। স্কুলে যে ক্লাস হয়ে গেছে, যাওয়ার পরে বলছি, মানে ওদিকে মেন কথা হলো নদী আসেনি, এই জন্য ভালো লাগতেছিল না। আচ্ছা, পরে আইসা বসছি, স্কুলে ছুটি নিয়ে আসে বসছি। পরে আসলাম, পরে আমি পরে ভাইয়াটা কই যে সাগর ভাইয়াটা কল দিছে, সাথে আমার সাথে কথা বলবো। পরে বাসায় গেছি বই নিয়ে, আমার তো ওনার সাথে পড়া না, জাস্ট কথা বলবো ওনার সাথে। জাস্ট আমি এই জন্যই মানে বুঝাইতেছি ফ্যামিলি
ফ্যামিলিকে। তারপর বলে ভালো নদীর আব্বু ছিল না, আম্মু শুধু আম্মু ছিল। সো নদীর বাড়ি ছিল চট্টগ্রাম, আর ওর আম্মু তখন ছোট হলাম বুঝি নাই। সো কোন একটা সরকারি একটা জব করতে এতটুকু জানি। ওরা থাকতো, ওকে বাসাটা ভাড়া থাকতো, তো বাসাটা ছিল 3 তলা, তো ওরা 2 তলা থাকতো। আচ্ছা, তখনই আমি গেছে, যাওয়ার পরে দেখি ও ড্রাগন টেবিলে ভাত খেতেছে। আচ্ছা, দুপুর টাইম। তো যাওয়ার সময় আমি দেখি তো সাথী বাবুর সাথে অনেক ফ্রি ছিলাম। সাথী বাবুকে বললাম এটা কি লাগে আপনার? আমার ছোট বোন লাগে। আমি সরাসরি বলছি আপনার বোনকে আমি বিয়ে করবো, বড় হল কাউকে বিয়ে দিবেন। কাকে বলেছেন এটা? মানে সাথী আপুকে। সাথে ছিল নদীর বড় বোন। জি, উনি তখন ক্লাস মেট্রিক শেষ। আচ্ছা, আপনি কি এগুলো বুঝে বলতেন নাকি ছোট মানুষ যা মুখে আসতো তাই বলে দিতেন ধামধুম করে? না, আমি ছোট দেখবো মনে যা আসতো মুখে তাই বলে দিতাম। কে কি রাগ করছে না রাগ মাইন্ড করছে। এগুলোর জন্য আপনি কখনো উত্তম মাধ্যম খেতেন না, মানে মাঠটার খেতেন না পরিবারে? ফ্যামিলির ভিতরে সবাই, মানে প্রথম ছেলে আমি ছিলাম, সবাই আদর করতো। আমি আমার ছোটবেলা থেকে নানা বাসায় আমি জন্ম, বা নানা বাসায় আমার ভবিষ্যৎ। ওকে। তো যাই হোক, পরে যা এইভাবে হলো, পরে আমি ডাকলি বললাম আপনি ছোট বোনকে বিয়ে দিবেন না, নদীকে বড় হলে আমি বিয়ে করবো। পরে আপুটা কিছু বলে না, আপুটা আমার মাথার ভিতরে একটা হাত থাপ্পড় মেরে চলে গেছে, আস্তে আস্তে টাচ করে চলে গেছে, ফোনটা নিয়ে ঘুমিয়ে চলে গেছে। সাথে ভাত ডিনার করতেছে, আমি যাওয়ার পরে ও ভাতের প্লেট নিয়ে উঠে চলে গেছে। যাই না কি জন্য চলে গেছে, সরম হতে পারে সরমে, তখন তো ছোট ছিলাম বুঝিনি। তো তখন আসে বসছি, তখন থেকে ওই বাসায় 7-8 দিন থাকতাম। স্কলার করে আসে ম্যাডামের কাছে কোচিং করতে যেতাম না, ওদের বাসায় যেতাম, নদীর সাথে একসাথে কোচিং করতে যেতাম। তো তখন নদী আমাকে বলেনি যে আমাকে ভালোবাসেন। আমি আর বলি নাই যে প্রথম টাইম দেখার পরে, তারপর আর বলি নাই। সো আমাকে একটা কথা, আমাকে সবসময় পাগল বলে রাখ। ওর একদিন ম্যাডামের কাছে, মানে আমাকে একা থাকলে ডাকতো, সবার সময় ডাকতো না। যখন ম্যাডামের কাছে কোচিং করতে গেছিলাম, ম্যাডামের নাম ছিল শাহিদা। শাহিদা ম্যাডামের সামনে আমাকে মানে কি একটা জিনিস নিয়ে, মানে কলম নিয়ে আমার কলম চাইছে। আমার কলম এক পিসি ছিল, আমি কলম দিয়ে বলছি ম্যাডামকে বলে আমার কলম নেই ম্যাডাম, আমার ছুটি দেন। মানে আমি ছুটি নিয়ে চলে আসলাম, আমার ভালো লাগতো না। পরে এটা আমি পরে ম্যাডামকে ঠিক আছে চলে যাও, ভালো না হলে চলে যাও। পরে নদী বলতেছে ম্যাডাম আমি চলে যাবো, আমার কলমে কালি শেষ। কোন কলমে কালি ছিল? পরে এটা বলে ঠিক আছে ম্যাডাম বুঝতে পারছে না জানি না, আমি দুজনকে ছুটি আইছে। পরে ওই দিন ফার্স্ট আমরা রিক্সা নিয়ে ঘুরতে বেরিয়েছি। প্রথম আমাদের এখানে হাউজিং আছে, একটা হাউজিং নামটা বলতে চাই না। তো তখন ওই রিক্সা দিয়ে ঘুরছি। তখন তো রিক্সা ওরা খুব কম ছিল, তখন সাভার থাকতাম, সাভার হেমাদপুর থেকে মানে হাউজিং পর্যন্ত আগে 3 টাকা ভাড়া ছিল। আচ্ছা, ওই 1 ঘন্টার মতো ঘুরছি। ঘোরার পরে তখন আমার আম্মু দেখে ফেলছে ঘুরছে, ছোট ছিলাম তখন কিছু বলে না। পরে বাসায় এসে জিজ্ঞেস করছে যে কোথায় গেছিলি? আমি বললাম ম্যাডামের সাথে গেছিলাম এমনি একটু, বাসায় গেছে বলছিলাম বড় আমার বান্ধবী ওগুলো একটু ঘুরবো, এই জন্য ঘুরতে গেছিলাম। তো আমরা কিছু বলে না ওই দিন। যাই হোক, পরে এমন হইতে 4 শেষ, আমার 4-এ পরীক্ষা শেষ হলো। আল্লাহর মতো ভালো হয়েছে। পরে 5-এ উঠলাম। 5-এ ওঠা পরে আমাদের এখান থেকে পিকনিকে যাবে। সো কোনো সময় যাইনি, সো পিকনিক জিনিসটা বুঝতাম না আর কি। তো তখন এই পিকনিকে যাবে, মিরপুর এখানে আসবে। আমি প্রথম যখন থেকে জিজ্ঞেস তুই যাবি, আমার তুই করে কথা বলতাম, তুই যাবি, ক্লাসমেটই তো ছিল। আমি বললাম না, আমি এইভাবে যে আমার যত বড় হোক যে পরিচিত তুই করে কথা বলি। আমি তুই যাবি এখন? কয় না আমি যাবো না, আম্মু যদি অনুরোধ তার যাবো না। তো সাথে বাবুকে কইছি, তখন তার সাথে বড় হইতেছি। সাথে বাবু ফিরেছিলাম অনেক। আম্মুকে বলছে এক কথায় বলার সাথে রাজি হয়ে গেছে। ওই সাথীকে বলছে তুই ওদের সাথে যাবি। সাথী বলতে এমনি তুই যাইবো, কারণ সাগর ওনাদের স্কুল বসছে। সেই হিসেবে ওনাদেরকে আমাদের একটা রিজন ছিল কি, আমার স্কুলে এটা ইয়ে ছিল, মানে যারা স্কুলে পড়ে তারা মানে বুড়া হয়ে গেল, মানে স্কুলে যে কোনো ফাংশনে অংশগ্রহণ করতে পারে। তো ওই হিসাবে সাগর ভাই আসবে থেকে সাথী বাবু তো এমনিতে যাবে। পরে যাওয়ার পরে আমি সাথী বাবু বাসের থেকে জাস্ট নামছে এখানে ভিতরে, কোথায় চলে গেছে সাগর ভাই আর সাথী বাবু আমার বলতে পারি না। তো যাই আমি ওখানে ঘুরলাম গেলাম, ভালোই কাটলো। পরে আসলাম, আসার পরে যাই তখন ক্লাস 4-এ চলে গেল। তো তারপরে 5-এ উঠলাম। 5-এ ওঠার পরে ওর সাথে ভালোই কাটতো, কথাবার্তা বলতাম, মজা লাগতো। চলতে চলতে এইভাবে বেশ কিছুদিন চলো। তারপরে ফাইনাল পরীক্ষার দিন আমার এখানে আবার পিছিয়ে একটু ঘুরে দিতে চাই। তো আমার আব্বু তখন সৌদি থাকতো আর কি, সৌদি আরব থেকে আসছে। আসার পরে ওনার ছুটি শেষ, উনি আমি এই পর্যন্ত মানে এখন পর্যন্ত দেখে আসছি উনি 1.5 মাসের উপরে কখন ছুটি আনতো না। আজ পর্যন্ত এখানে 1.5 মাসের উপরে একদিন থাকতে। 1.5 মাস ছুটি আনছে, আনার পরে ওনার মানে যাওয়ার সময় হয়ে গেছে। তো উনি বাড়িতে কেউ না জানে উনি একাই গেছে আর কি, মানে কি বলে টিকিট ওকে করতে গেছে আর কি। সো এয়ারপোর্ট থেকে কোথায় আসছে জানি না সঠিক। সো এখান থেকে আগে একটা মলমপাটি বলে একটা ছিল, এখনো আছে। সো মলমপাটিরা ওনাকে মলম মেরে বিষয়টা নিয়ে গেছে, যা ছিল সবকিছু নিয়ে গেছে। নিয়ে যাবো তখনকার সময় গলাঘাটে জানি কি ভিসা ভিতরে ছবি বসাই দিয়ে বাইরে যেতে, হ্যাঁ গলাঘাটা ভিসা বলতো। তো ওই হিসাবে ওই ভিসা ভাবে দালাল ধরে অনেক টাকা নষ্ট হয়ে গেছে। মানে উনি যা ক্যাশ করছে সম্পূর্ণ ক্যাশ নষ্ট হয়ে গেছে। এই জন্য আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। কিন্তু তখন আমার আম্মু গ্রাম থেকে কাজ করে না, দেশের বাড়িতে থাকে।
এভাবে আমার ফাইনাল পরীক্ষা চারটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে আব্বু একদিন মানে হুট করে বলতেছে পড়াশোনা এত খরচ দিতে পারবো না, বাড়িতে নিয়ে যাও। আচ্ছা, তো মামারা বলছিল যে আমরা ঠিক আছে আমরা পড়াশোনা করবো। তো আমি ছোটবেলা থেকে অনেক আগে ছিলাম, যেটা মনে আসতো মানে মনে ধরতো ওইটাই জিদ দিয়ে বসে থাকতাম। তো আমার কথা হলো আমার মামারা ছোটবেলা থেকে মানুষ করছে। আমার আব্বু আজ পর্যন্ত বলতে পারবো না যে আমাকে কি কিনে দিয়েছে, আব্বু থেকে আমি কিছু চাইবো না। যাই হোক, পরে চলে গেলাম। আব্বু বলতো, আমি বলতেছি মামার ঘরে কি জন্য, সাধারণত মামারাই দিল, আপনি কি দিচ্ছেন, ঠিক আছে পড়াশোনা করবো না, এটা বলে আমি আর পরীক্ষা দিলাম না। আমি তখন বুঝতাম না যে 5-এ পরীক্ষা না দিলে যে উপরে ক্লাসে ভর্তি হয়ে যায় না, সার্টিফিকেট দরকার। যেটা বুঝতাম তাহলে অবশ্যই 5-এ পরীক্ষা দিতাম। যাই হোক, আমার রাগ বেশিছিল। তখন সেখান থেকে আব্বুর সাথে দেশের বাড়ি চলে যায় চাঁদপুর। আমার দেশের বাড়ি চাঁদপুর মহামেয়া। ও চলে যাওয়ার পরে এভাবে ওই সাথে নদীর সাথে আমার কোনো যোগাযোগ নেই। সাথী বাবুর ফোন ছিল না, তখনও ফোন ইউজ করে না। তো যাই হোক, পরে চলে যাই। আর সাগর ভাইয়ের সাথে সাথী বাবুর একটা মানে রিলেশনটা জেনে গেছিল, এই জন্যই মানে আমার সাথে কথা বলতো আমার ফোনটা, এই জন্য আম্মুটা জেনে গেছিল। তো এই জন্য আম্মু বেশি লাইক করতো আমাকে জিগেলে। আস্তে আস্তে আমি ফোনটা দিলাম না, ফোনটা বিরত রাখলাম। বাড়িতে আমি পুরো 1 বছর ছিলাম, মানে গ্যাপ ছিল পড়াশোনা 1 বছর। 5-এ পরীক্ষা না দিয়ে চলে গেছি, 4টা পরীক্ষা ফাইনাল দিয়ে চলে গেছি। ওকে, আমরা তখন দেশের বাড়িতে চলে গেলাম। তো দেশের বাড়িতে আমার মানে খুবই দুষ্টামি করতাম। পরে তো আমার সরকারি স্কুল ভর্তি হয়, তখন থিতে ভর্তি হয়। তো সরকারি স্কুলে যা দেখলে প্রথমবার কখনো জানি তো, যা দেখলাম কি কিরকম ড্রেস, নীল কালার আমাকে ভালো লাগে না, ড্রেস আনড্রেস পরে যায়। তো যাই হোক গেছি, যাওয়ার পরে যা দেখি কি ছাত্রী ম্যাডামের ক্লাসের রুমের ভিতরে ক্লাস চলার অবস্থায় ছাত্রী ম্যাডামের উকুন মারে, কোনো পড়াই নেই। ওকে ওকে, উকুন মারতেছে। পরে এইভাবে বলে আমি আব্বুকে বললাম আমি স্কুলে পড়বো না। পরে আরেকটা স্কুল ভর্তি করলো, সেই স্কুল অনেক দূরে। একটা স্ক্যাটার্ড চাইল্ডহুড আমরা যেটাকে বলতে পারি প্রিয় শ্রোতা, মানে ও যে পরিবেশে বড় হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে একটা পরিবেশ, এবং সেখানে একটা স্ক্যাটার্ড চাইল্ডহুড। কজ কি বলা যায় এটাকে, মানে না আছে কোনো গাইডলাইন, না আছে কোনো ডিসিপ্লিন, এবং নিজের মতো করে চলা, নিজের মতো করে বোঝা, এবং সেখানে না আছে কোনো মেন্টরশিপ। যাই হোক, বলেন তারপর। তো বললাম, পরে আমাদেরকে দেশের বাড়ির বাজারের নাম পশ্চিম বাজার। তো প্রাথমিক বিদ্যালয় ছিল অনেক দূরে। তো আমার বাসার থেকে প্রায় 1.5 কিলোমিটার হাইটে যেতে হইতো। ওইখানে ভর্তি করলো, ওখানে যে ওখানে ভালো লাগে না আমাকে, মানে আমার তো প্যারা নদীর কাছে, কিভাবে ঢাকা যাবো। তো ওই স্কুলে ভর্তি, ওই স্কুলে ভালো লাগে না। 1 মাস যাওয়ার পরে বন্ধ করে দিলাম, এই মানে দুষ্টামি করে এই করি সেই করি বাড়িতে। পরে আবার ঢাকা আসলাম, ঢাকা এসে আবার ভর্তি হলাম একটা স্কুলে। তো তখন 3-তে ভর্তি হলাম, আমার থাকার কথা 6-এ, তখন 3-তে ভর্তি হলাম। তো হওয়ার পর তখন নদী কোথায় আছে আমি জানি না। ওরা বাসা চেঞ্জ করছে, কিন্তু আগে আছে কিন্তু জানতাম না কোথায় আছে, খোঁজ খবর নিতে চেষ্টা করে পিন করে। সো কালাগঞ্জ ওখানে গেলাম। তখন বেতন ছিল 1200 টাকা। সো আমি একটা ঢুকার লাগার সাথে হয়ে গেছে, কারণ সবাই জানতো আমি স্থানীয় বলা যায় কেউ নিতে চায়নি। ওখানে একটা দাদা থাকতো, বরিশাল ছিল বাড়ি। তো উনি একে নিয়ে ঢুকাই, ওখানে 5-6 মাস চাকরি করার অবস্থায় আমার স্মোকিং জিনিস টিকিটটা আমার ধরে ফেললো। প্রচুর স্মোকিং করতাম। করার পরে একদিন হঠাৎ করে দেখলাম নদীর সাথে একটা ছেলে। তো নদী ওই স্কুলে ভর্তি জানতাম, আমি কখনো যোগাযোগ করতে চেষ্টা করিনি। তো নদী তখন এইটে পড়ে, ওই মাঝে ধরে আমি পরে শুনছি আর কি, নদী মানে পড়ালেখা ভালো ছিল, তো তাই 5 থেকে 7-এ ভর্তি হয়েছিল, 6 বাদ দিয়ে। তখন এইটে পড়ার অবস্থায় আমার একদিন দেখে দোকানে চিড়ে যাচ্ছে। পরে আমি একদিন নিজের সামনে রাস্তা ভিতরে দেখছি পরে স্কুলে যাচ্ছে। পরে সিগারেটটা আমি হাতের থেকে ফালা দিচ্ছি, মুট করে ফালা দিচ্ছি, এখনো দাগটা আছে হাতে, পুড়ে গেছিল আর কি। যাওয়ার পরে আবার 2-3 দিন পরে দোকানে চিড়ে যাচ্ছি। পরে রিক্সা থেকে ওই ছেলের সাথে আমার কথা আমি মনে হচ্ছে ছেলের সাথে রিলেশন আসছে। ওই রিক্সা থেকে ডাইরেক্ট ছেলের হাত ধরে সবসময় যেত। রিক্সা থেকে ডাইরেক্ট নেবে, দোকান থেকে আমার ডাইরেক্ট হাত ধরে ওই রিক্সাতে ছেলেকে নামাই দিচ্ছে রিক্সা থেকে, তুমি হেঁটে স্কুলে যাও, আজকে আমি স্কুলে যাবো। ও আমাকে নিয়ে একদম আমার বাসায় গেছে, ওদের বাসায় গেছে নিয়ে যে আমার শরীরে অনেক ময়লা ছিল। সো আমি কাজ থেকে আছে, দুপুর টাইম কাজ থেকে আছে, অনেক ঘাম ছিল। স্কুলে যাওয়ার পর আমার একটা বন্ধু ছিল নাম মিরাজ, ও আবার আমাদের বাসায় অল টাইম যেত, নানুর বাসায় অল টাইম যেত। ওর সাথে আবার ও পড়তো, একসাথে পড়তো। ওর থেকে মিরাজ আবার সিনিয়র ছিল, 9-এ পড়তো। আচ্ছা, তো ও আবার মিরাজকে কল দিছে। আমি তখন জানি না কল দিছে নাকি, কল পরবর্তী শুনছি মিরাজ থেকে। তো মিরাজকে কল দিয়ে বলছে আমার জন্য আমার বাসা থেকে কাগজ চোপড় আনতে পড়ার জন্য। আমার শরীরে প্রচুর ঘাম ছিল। তো আমাকে ওয়াশরুমে নিয়ে যা গোসল, নিজের হাতে আমাকে গোসল করাইছে। গোসল করার পরে আসছি, তখন আর বলেন আমাকে লাভ করেনি, তখনও জানি না। তো গোসল করে আসছে, পরে মিরাজও আসছে, পরে আমার কাগজ চোপড় দিয়ে চেঞ্জ করছি। করার পরে বাসায় কেউ ছিল না। তো আফু মাঝখানে পড়া গ্যাপ ছিল, তারপরে আবার 2nd ইয়ারে ভর্তি হয়েছে। তো আফু তো কলেজে, আম্মু তো সরকারি কাছে, বাসায় কেউ ছিল না। তারপরে আমাকে খাবার দিল। আমার গরুর মাংস আর রুটি খুব পছন্দ, আমার সবচেয়ে প্রিয় জিনিস। তো আমাকে পরে খাবার দিল, আমি খাবারটা খাই না, জোর করে তখন এবার থাপ্পড় মারছে নদী। হ্যাঁ, সঙ্গে আপনারা তো মারপিটের উপরই থাকতেন অলওয়েজ, আমার কাছে যেটা মনে হচ্ছে। সঙ্গে থাপ্পড় মারে, খাবি না কি জন্য খা, মানে জিদ দিনে খা। পরে আবার নিজে খাবার দিচ্ছে, রুটি আর গরু মাংস। নিজে খাওয়া একটা রুটি খেয়েছিলাম, 1.5টা খেলাম। কোন ক্লাসে পড়েন ওই সময়টাতে? আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি। কোন ক্লাসে থাকা অবস্থায়? বয়স কত? 5-এ থাকা অবস্থায় ছেড়ে দিয়েছি, কিন্তু বয়স কত আপনার তখন?
তখন তো 12 বছর 5 ছিলাম, 14 বছর ছিল তখন। 14 বছর, ওকে। 14 শুরুতে আর কি, ও মাত্র 8 বুঝছে। আচ্ছা, যাই হোক, পরে যাওয়ার পরে এমন আসার পরে ওকে বলছিলাম তুই আমাকে লাভ করো, তুই আমাকে শাসন করতো, কোনো দিকে শাসন করো। ও আমাকে কিছু আমাকে বেশি কথা না বললা, ঠিক আছে গোছ না যা, আর কখনো যেন চিকেন খেতে না, এই সুন্দর কথা না দেখি। পরে আমি বাসায় চলে আসি, তুই ভালো মতো কিছু জিজ্ঞেস করি, ও কিছু জিজ্ঞেস করি, বাসায় বসছি। পরে রোজা এসে বসছে 27 থেকে 28 হাজার, আমার কথা হলো আমি কিছু গিফট করবো। এই চিন্তা ভাবনা নিয়ে মিরাজকে নিয়ে নিউ মার্কেট আসছি, হবে কিছু একটা কেনাকাটা করবো। ও আবার মানে মেয়েদের গিফট দেওয়ার প্রতি অনেক স্পেস আছে আর অনেক বুঝে, সেই জন্য ওকে নিয়ে আসছি। আসার পরে হঠাৎ করে আমাকে কল দিছে, খালি নিউ মার্কেট পাড়া দিছি, কিছু কিনি নেই। ও আমাকে কল দিছে, সময় কত হবে 3টা, রবিবার ছিল 3টা বাজে। তো আমাকে কল দিছে, কল দেওয়া অনেক কান্নানি কথা, কোথায় আছে দেখো নি বাসা। আমি বললাম তুই নিউ মার্কেট আছে কি জন্য, আসা সম্ভব না, কোথায় আছে দেখো নি, না এলে আমি মরে যাবো। আমি তখন যাই না কি হয়েছে ওই সাথে। পরে কল দিছে, আমি ওর সঙ্গে সাথে হবে কল দিছে, আমি ওর তুই করে বলতাম, আমাকে আপু তুই কই, এমন না আমি তো সাগরের সাথে, মানে এতক্ষণে ওদের সাথে ওর ফ্যামিলি আর সাগরের ফ্যামিলি সবাই রাজি ওর সাথে বিয়ে দিয়ে জন্য, এই জন্য ইংলিশ হয়ে গেছে। সেকেন্ডারি পরীক্ষার পরে বিয়ে হবে আর কি। সেই জন্য ও সাথে সাগরকে বাসায় আর কি। আমি সঙ্গে সঙ্গে মিরাজকে বলি, মিরাজ কেন আমি যাবো না, ও আবার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনবে। আমার আম্মু নাম্বারটা আমার ছিল, আম্মুকে কল দিচ্ছি, আমার ফোনটা ধরে নেই, কি জন্য ধরে জানে, বিজি ছিল না কি জন্য ধরে নেই, তো ফোনটা ধরে নেই। আমি সঙ্গে সঙ্গে ধামেলা ভাষা চলে আসছি। এত পরিমাণ জাম ছিল, আমি ওই টাইম দেখে উঠছিলাম 5:30টার দিতে উঠছিলাম গাড়িতে, আমি যাইতে পুরো 7টার মতো বাজে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে রিস্কে নিয়ে বাসায় গেছি। তো নিচে আমাদের অনেক বড় বেসে, আমাদের বেসে কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা দেখতে আমাদের গাড়ি বার টাকাটা বন্ধু ভাঙতে ছিল না। তো আমি আমার থেকে 10 টাকা নিয়ে দিচ্ছি, নিয়ে দেওয়ার পরে আমার মোটামুটি আমার এলাকায় সবাই জানতো যে আমার কিছু একটা আছে। পরে বাসায় গেলাম, বাসায় যে দরজা লক করে, দরজা অনেকবারই মানে কলিং বাজাইছি, দরজা খুলে না। পরে কল দিচ্ছি, তুই কই, আমি আর বলতেছি তুই দরজা খুলোস নাকি, তুই কই, আমি দরজার সামনে। ও দরজাটা খুলে সঙ্গে সঙ্গে জড়া দেয় কান্না করে। ওরা হ্যাঁ, পরে আমি রুমে গেলাম, যে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে না। পরে বললে এমন বাড়ি গেলে ছেলে আমাকে এমন কি করেছে, মানে ওকে রেপ করেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। ABC Radio 89.2 FM. রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর। প্রিয় শ্রোতা, আমরা শুনছি সুমনের জীবনের অপ্রিয় সত্য। ওকে সুমন, তারপর রেপ হলো, মানে বললাম আমাকে এমন বাড়ির ছেলে আমাকে রেপ করছে। আমি আবার রিক্সা আমার সময় দেখছি যে ও বাড়ির ছেলে উপর ছাদের উপরে ছিল। তো ওই দিন ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছিল, ওই দেখে আমার তো অনেক রাগ ছিল, অনেক রাগ। পরে আমি সঙ্গে সঙ্গে কথা শুনেই ওকে ফেলে দিয়ে, মানে ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমি পরে ছাদে চলে গেছি। একটু দাঁড়ান, মানে আপনি জিজ্ঞেস করলেন না কেন ঘটনাটা হলো, কিভাবে হলো? আমি কিছুই, আমাকে ঢুকার সঙ্গে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, বলছে বাড়ির ছেলে অনেক কান্না করে বলছে, আমাকে চোখের পানি দেখে আমার মাথা নষ্ট, চোখের পানি দেখে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আমার তো এমনি আমার ছোট বাচ্চা প্রচুর রাগ, আমি আমার বাপের গায়ে ছুরি, বাপের গলা ছুরি ধরতাম, হাত কাঁপে না, আমার রাগ উঠলে। মানে রাগ উঠলে বাবা মায়ের গলায় ছুরি ধরতেও আপনার হাত কাঁপে না? ওকে, ঠিক আছে, বলেন তারপর হলে। তারপর আমি তো দেখছি ছাদে আছে, সঙ্গে সঙ্গে ছাদে চলে গেছি। যাওয়ার পরে দেখি মানে স্টিক, মানে গাঞ্জা বানাইতেছে আর কি, একা একা। জি, একা একা বাড়িওয়ালা ছেলে গাঁজা বানাচ্ছে। ওকে, ছাদটা ছিল এরকম যে চারপাশ দিয়ে গাঁতটা ছিল, গাঁতনি ছিল, ঠিক আছে। কিন্তু যে ছিল কে মানে
4 থেকে 5 হাত পর্যন্ত ওই পজিশনে গাঁথনি ছিল না, পিছনের সাইড, বাড়ির পিছনের সাইড। ওখানে বয়াবে ইয়া করতেছিল। আপনি চিনতেন ওকে আগে থেকে? চিনতাম, বাইরে তো আমি তো এর আগে তো ছোটবেলা জন্ম ঢাকায়, থাকিও ঢাকায়। ওকে, মানে ওর সঙ্গে আপনার ওঠা বসা ছিল? জি, মানে আমার কথা বলছি না, মামাদের বিস্তার, মামাদের আর বন্ধু বান্ধব ছিল। আচ্ছা, কিন্তু চিনতেন আপনি? জি, আমি চিনতাম। ওকে, যাই হোক, পরে আমি গেছি, পরে কি ভাই না কি করছে ও জানতে, আমি স্মুই করি কিন্তু গালার ঘরে আমাকে মামা এমনি আসলাম, মামা বৃষ্টি তো ভালো লাগতো না, কুসুম পড়তে আসলাম সাথে। মানে আপনার চেয়ে অনেক সিনিয়র তো ছিলেন? জি, আমি বললাম ভাই এমনি আসছিলাম যে ওই জানতো সাথী দাদা, আমি সাথী দাদা বাসায় আসলাম, যে বাজার করতেছিল, বাজার করে নিয়ে আসছিল, এটা বলে আসছে আর কি। তো উনি আমাকে কিছু জিজ্ঞাসা করেন নাই, জাস্ট পিছিয়ে, মানে আমাকে, আমি তো পিছিয়ে ছিলাম, পিছিয়ে পরে সামনে মুখ করে জিনিসটা মানে আমি কি করেন পোলামের সাথে কথা জানা তখন নিচে যায়, ওইটা বলার সাথে আমার তো অনেক রাগ, আমি পিছিয়ে এক লাগতো মানে সাথে সাথে নিচে পড়ে গেছে। তো আমার পিছিয়ে আবার মিরাজ ছিল, আমি জানতাম না জিনিসটা। মিরাজ ছিল আপনার? যে বেস্ট সেন্টার নিচে পড়ে গেছে। মানে কয়তলা থেকে নিচে পড়েছে? 3 তলা থেকে। 3 তলা থেকে নিচে পড়ে গেছে। নিচে কি অবস্থা ছিল? মাটি ছিল না পাকা ছিল? পাকা ছিল, মানে নিচে ডাস্টবিনতে যেমন যেমন ময়লা পানি যাওয়ার জন্য যে হাউস থাকে, হাউস ছিল, হাউসটা এরকম ছিল যে কলম করা ছিল, তো কলম করা ছিল, 3-4টা রস ছিল বাইর করানো। তো ঢাকা মাসে তো রডের ভিতর পড়ে গেছিল, সঙ্গে সঙ্গে মারা গেছে। সঙ্গে সঙ্গে মারা গেছে? জি, রডের উপরে গেছে তো, ঘাত দিয়ে রড ঢুকিয়েছিল। আমি পরবর্তীতে দেখছি, আমি তো ধাক্কা দিয়ে ফেলে নকলে চলে আসি। তো আপনি মিরাজকে দেখলেন কিভাবে? মিরাজ তো আপনার মিরাজ আমার পিছনে ছিল, আমি সরি যাই, মানে মিরাজ আগের থেকে সাথে ছিল, আমি জানি না। মানে আপনার অবস্থা এমন ছিল যে যেভাবেই হোক ওকে কিছু একটা করবেন, আশেপাশে কেউ আছে ভালো করে খেয়াল করেন না? আমি খেয়ালই করিনি। ওকে, কি জানি আবার খেয়াল করার প্রয়োজন পড়ে নাই। তখন তো মানে ওদের বাসায় 3 তলা ছিল, সব বাসায় তো 2 তলা ছিল, আর অনেক দূরে দূরে ছিল। আমি তো আমার কথা লোকে মারতে হবে যেভাবে, আমি অনেক তো ঢাকা মারা রাস্তার মধ্যে ফিরে গেছি, চিৎকার দিচ্ছে যে আমরা নিচে পৌঁছলাম, যে দেখে হলে যে মরে গেছে নাকি। তো আমার কথা হলো, আমি ছোট মানুষ, তখন আমার বয়স কত হবে? 14 এটা পড়তে একটু বড় সময়, মানে আপনি কোনো কিছু চিন্তাও করেননি যদি ও বেঁচে থাকতো তাহলে কি হতে পারত? জি না, আমার কোনো চিন্তা ছিল না, জাস্ট আমি ওকে আমার কথা লোকে মেরে ফেলবো। কারণ ঢাকা দিয়ে ফেলে দেওয়ার পরে আমি দেখে হলে যে মারা গেছে নাকি হয়েছে, তো পিছিয়ে মুভ করার সাথে সাথে মিরাজ কি করলি? পরে আমি কই যা গেছে কোনো কথা বলি, চুপ করে। পরে মিরাজের হাত ধরে আমি সঙ্গে সঙ্গে নিচে চিল্লান দিতেছে, মানে নদীতে ফ্লোরটাও পিছিয়ে সাইডে ছিল, নদী আবার আওয়াজটা শুনছে, জানা খোলা ছিল তো আওয়াজটা শুনছে। তো আমি নিচে আমার সাথে সাথে নদীতে যত সামনে থাকতো, তুই এটা কি করলি? এটা করে পরে আমার হাতটা দাম দিছে, মানে মিরাজের গায়ে থেকে তো থাকলে আমি চলে যাই। বলি আমি মিরাজকে বলি নাকি বলিস না, কিচ্ছু বলি আমার, মানে জিদ আমার তখন আছে। আমি যা করছি তাহলে বলতে পারি ঘিরে দরজা খোলা অবস্থায়। পরে মানুষ 3 চিৎকার দিয়েছিল, নিচে মামারা ছিল, পরে হাতা যুগে আসার পরে আমি তো চলে গেছি। চলে যাওয়ার পরে দেখলাম, পরে ওকে আমি নিয়ে নিজে থেকে ওয়াশরুমে নিয়ে গেছিলাম গোসল করে আস। আপনি ঘটনা করার পরে কি নদীর সাথেই ছিলেন নাকি ওখান থেকে পালালেন? না, নদীর সাথে ছিল, নদী আমার টানতে ভিতরে নিয়ে গেছে। ভাই হলে তো আমার নিচে মামারা ছিল, এটা চেষ্টা মারা ছিল যে নিচে মামা ছিল, সঙ্গে সঙ্গে ভাই তো আমাকে দেখে ফেলবে। আমার চিন্তা ভাবনা ছিল ওকে ধাক্কা দিয়ে ফেলার পরে কিন্তু মিরাজকে দেখার সাথে চিন্তা ভাবনা আমি নদীর কাছে ছিল। মিরাজটা কে আসলে? আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো আমার থেকে ওই বিল্ডিং এ থাকতো? জি না, ও অন্য বিল্ডিং। তো ওই বিল্ডিং এ সে ওখানে কি করছিল ছাদে? ও আবার ওই ভাইয়ের সাথে একদম ক্লোজ ছিল। যাকে আপনি মেরে ফেললেন? জি। ওকে, যাই হোক, পরে মিরাজ নদী আমি মিরাজ বাসায় চলে গেছে। পরে আমি বাসায় আসি, ঘরে ঢুকলাম, ঘরে ঢুকার পরে আমাকে নদীর সঙ্গে সাথে থাপ্পড় মারছে। থাপ্পড় মারতে এটা কি করলি? আমাকে ওই একটা না 10 জন আমি 10টা খুন করবো, তোর সাথে যে চোখ তুলে তাকে তাকে চোখ উঠাবে, আর তোর সাথে তোমার তো এত কিছু হয়ে গেছে, কিছু কমন একটা কথা বললি, এটা বলার সাথে সাথে আমাকে জড়ায় ধরছে, জড়ায় বলে ফাঁস আমাকে আইলে। যাই হোক, ও আবার ছোটবেলা থেকে অনেক বিয়ার খেত, বিয়ার খাওয়া খুব নেশা ছিল, আর অল টাইম ফ্রিজ বিয়ার থাকতো। বলেন গোসল করে আসছে, আসার পরে ও কিছু খাওয়ার পরে আমার আম্মু আর সাথে আসছে, আমি রুমের ভিতরে। আর ওইটা কি হয়েছে না হয়েছে আমি জানি না, এটা বিষয় মস্তে কিনা অবস্থা তাও যায় না। পরবর্তীতে দেখছি, শুনছি আর কি, গলা দিনে রক ঢুকছে ওই হাতে বাবা আসে, এমন হয়েছে। পরে আম্মু বুঝতে পারছে, হাতে আপন আবুছে, আম্মু বুঝতে পারছে ও যে রেপ হয়েছে জিনিসটা। ও কাউকে বলছে কি জানি না, আমি কাউকে। আপনি কিভাবে ওখান থেকে বের হলেন? কি ঘটলো ওখান থেকে? কেমনে পড়লো? এমনি তো দৌড়দৌড়ি শুরু হয়ে যাওয়ার কথা, পুরো এলাকায় তো ভিড় জমে যাওয়ার কথা। এটা হয়েছে, কিন্তু আমার তখন তো আমি একটু জানি, আমি তো ওদের ঘরের ভিতরে, মানে এই জিনিসটা তো কি, মানে আমাদের রুমে কেউ লক করেনি। তখন কি হয়েছে না সেটা বিষয়টা আমি জানি। তখন তো পড়ে গেছে, যে কোনো মানুষের পড়ে গেলে তো ওদেরকে নিয়ে আগে হাসপাতাল যায়, পরে এখানে জিনিসটা ডিটেল জানতে চায়। ওকে, পরে যাই হোক, পরে এই জিনিসটা হওয়ার পরে আম্মু আর সাথে আসছে, তো ওই জিনিসটা জানছে। পরে জানার পরে আমি মারা গেছি এটা জানেনি, সাথে বলে পরে ওই রেপ হয়েছে এটাও কাউকে বলিনি, এমন হয়েছে দায়ী হয়েছে। পরবর্তীতে আমি বাসাতে চলে আসছি, চলে আসার পরে ওদের ভাই পুলিশ গেছে। পরে কি হয়েছে জিনিসটা, মানে সবাই ইনকোয়ারি নিছে, কে মারবে ভাই, ওই রুম বাসার ভিতরে গেছিল না। আর আমাকে বললে আমি তো বাজারে সবাইকে বলছি বাজারে নিতে আসছে, ভাই তো দেখছি দেখ আমি আসতে চলে গেছি জিনিসটা। আমারা বলছে ওনারা কিছু বুঝতে পারছে কিনা জানি না আমি, বাট ওনারা কোনো কথা বলেন, আমার বিষয়ে কোনো কথা বলেন। যাক, এটার পরে ইনকোয়ারি হয়েছে কিন্তু কোনো প্রমাণ হয়নি। মানে পরবর্তীতে ইয়া হয়েছে, মানে জিনিসটা ফিল হয়েছে, সবাই মানে বিশ্বাস গেছে যে বৃষ্টি ছিল, যেহেতু নেশা করতেছিল, মানে স্লিপ খেয়ে পড়ে গেছে, এরকম হতে পারে। ওকে, মিরাজও কিছু বলেনি এই বিষয়টা? জি, মিরাজও কিছু বলেনি, ও
পরে এমন হতে হতে ক্লাস 14 শেষ হয়ে গেল, 15 হতে বসছে। তখন মিরাজের যে মেয়ের সাথে রিলেশন দিত, এই মেয়েটা মিরাজকে শেখা দেয়। মিরাজের ফ্যামিলি রাজি ছিল ওর সাথে বিয়ে দিব, মেয়েটা পরবর্তীতে বলটি নাই বিয়ে করবো। মিরাজ কাকে বিয়ে করতে চায়? মিরাজ আর কি একটা মেয়েটার নাম ছিল শিউলি, সো ওর সাথে রিলেশন করতো। পরে কি রিলেশন করবে রাখবে না, পরে মিরাজকে ওই জন্য পাগল, আমাকে বলছে ওকে যেভাবে ওকে নিবে না ওকে মেরে ফেলবে। তা আমি বললাম ঠিক আছে মেরে ফেলে তুই ফের আমাকে বলছি, তুই মারবি, আমাকে এগুলো পারবো না, তুই না বল আমি ওটা বলে দেবো না। আমার আগে ফোনটার জন্য আমাকে ব্ল্যাকমেল করতেছে। ওকে দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। ওকে, পরে যাই হোক আমাকে ব্ল্যাকমেল করতেছে, পরে আমি তো বাধ্য আমার করতে হবে জিনিসটা। পরে ও যেভাবে মেয়েকে মিট করার জন্য নিয়ে আসলো, মিরাজে আমার কোনো প্ল্যান ছিল না, আমার কথা হলো ওকে মারবো, আমাকে একটা ইঙ্গিত দিলে আমি মারবো, যেভাবে হোক আমাকে মারতে হবে। আমার টার্গেট ছিল ওকে মারতে হবে, আমার নাহলে তো আমার লাইফ শেষ। আচ্ছা, যে জিনিসটা বলে দিবে। প্ল্যান ছিল মিরাজের, এক জায়গায় বসছি আমরা একদিন সন্ধ্যাবেলা, বসার সময় ওকে প্ল্যান করছে যে মেয়েকে যেভাবে মিট করতে নিয়ে আসবে। ওরা মেয়ের আবার চিড়িয়াখানা ঘোরার খুব শখ ছিল, মানে চিড়িয়াখানা খুব ভালো লাগতো, অনেকবার মিট করলে চিড়িয়াখানায় আসতো। চিড়িয়াখানা আসতে পরে যা ওখান থেকে সন্দেহ হয়ে গেছে, ওরা একটা মানে মিরাজের কথা ছিল ওকে রেপ করে পরে যা করার করবে, ওর না হইলে বুঝাইবো। রেপ করার পরে মানে ছোটবেলা থেকে আমরা সবসময় বন্ধু বান্ধব আমরা বিশ্বাস দিতাম যে মেয়েদের সাথে মিলামেশা করলে মেয়েরা কখনো ছেড়ে যাবে না আর কি। ওর টাকা ছিল এটা, যদি মানে তাহলে মানবো, না মানলো মেরে ফেলবো আর কি। এই ওকে সত্যি সত্যি নিয়ে গেছে কোন একটা হোটেলে, নিচে নাম বলতে চাই না, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর সাথে জিনিসটা হয়েছে কিনা আসে আমি জানি না, ও বলছে তুই হয়েছে আর কি, মেয়েকে বুঝাইছে মেয়ে ওর সাথে মানে বিয়ে করবে, এটাই শেষ, ওদের সাথে দেখ বেকআপ, মেয়ে বাড়ি যশোর চলে যাবে আর কি। তারপর হোটেল থেকে আমাকে কল দিছে, যেমন আমি তখন বাড়িতে ছিলাম, তখন আমি জানি কিছু, আমাকে বলছে এমন আমাকে মেরে ফেলতে হবে, আমার সাথে রিলেশন রাখবো। ঠিক আছে তুই মারবি, তো কোথায় মারবি প্ল্যান করতি, মানে মেয়েটা বলেছে মিরাজকে যে সে তার সাথে রিলেশন রাখবে না এবং আপনাদের প্ল্যান হচ্ছে মেয়েটাকে মেরে ফেলবেন। হ্যাঁ, মানে ওকে মিরাজের কথা হলো আমার না হলে কারো করতে পারবো। আচ্ছা, ওকে আমার তো জিনিসটা করতে হবে, কারণ আমার তো বিপদে আমি ফান্দে পড়ে গেছি, কিছু করার নেই। ওই যাই হোক ওই জিনিসটা হয় পরে এমন কথাতে পরে মাসখানেক চলে গেছে, জিনিসটা আমরা পাইনি, ভালো মতো পাইনি। পরে একদিন মেয়ে শিউলি আবার ওদের বাসায় থাকতো, মিরাজদের বাসায় নিচে ফ্লোরে থাকতো, মিরাজ থাকতো 3 নম্বর ফ্লোরে, ওরা থাকতো 2য় ফ্লোরে। যাই হোক একদিন ও বাসায় একা ছিল, সো আমাকে বলছে যে ওই কথা আছে এখানে মেয়েটা আবার পাগলামি করতো, অনেকবার সুইসাইড করার চেষ্টা করছে মিরাজের জন্য, মানে আগে প্রথম আচ্ছা পরবর্তীতে কি জন্য রাজি হয়েছে যাই না। তো মিরাজের প্ল্যান ছিল, আমাদের প্ল্যান ছিল কি মেয়েদের মানে বাসায় ভিতরে কিছু একটা করে ফাঁসি মানে সুইসাইড হিসাবে চালা দেবো। তখন আমার বয়স 15 পড়ে গেছে, মিরাজের 14 এমন হইব, আমার ছোট ছিল 1 বছরের মতো। তো যাই হোক পরে একদিন 1 মাস পরে একদিন সুযোগ পেলাম, পরে বাসাতে গেলাম, যাওয়ার পরে দেখি একা। পরে মিরাজের প্রথম মুখ চাপাতে ধরছে, মুখ চাপাতে ধরছে, আমাদের কোনো আইডিয়া নেই কিভাবে সুইসাইড প্ল্যান করতে হয়। আমরা তারপরে ভয়ে জিনিসটা করছি, মুখে কাপড় বেঁধে যেন দাগ দুগ না পড়ে, এরকম ভাবে যে কোনো ভাবে সিস্টেম করে পরে তুলে নিয়ে গেছিলাম সাথে করে, যেন মুখ বাঁধলে যেন মুখে দাগ না পড়ে। তো ইনকাই করতে গেলে ধরা গেছে এই প্ল্যান নিয়ে। পরে ওকে কি মানে আগে সেন্সলেস করে নিয়েছেন নাকি মানে ও অবস্থায় তো নড়াচড়া করতেছিল না? আর ওর বাসার মধ্যে কি আপনারা এটা করছেন নাকি হোটেলে করছেন? বাসার ভিতরে। ওর বাসার ভিতরে? হোটেল থেকে 1 মাস পরে, হোটেলে তো সুযোগ পাইনি 1 মাস পরে। বাসার ভিতরে এটা কিভাবে সম্ভব? আর লোকজন ছিল না? লোকজন তো বাসায় পুরো খালি ছিল, মানে বাসায় ও একাই ছিল তখন। ও একাই ছিল, তো আপনাদের মিরাজ তো জানতো জিনিস, মিরাজ 2nd ফ্লোরে থাকতো। আচ্ছা ওকে। তো যাই হোক পরে জিনিসটা হয়েছে, পরে আমাদের কথা প্ল্যান ছিল যে শরীরে কোনো দাগ থাকতে পারবে না, আমরা পুরাপুরি ভাবে চালাইতে হয়। গামছাড়া মুখে বাঁধছি, পরে আমি তো হাত ধরে রাখছি, পরে মুখে বাঁধছি, পরে হাত বাঁধছি, হাত বাঁধাবার পা বাঁধছি, মানে এমন ভাবে বাঁধছি যেন আর না হয়, মানে চিল্লাচিল্লি করতেছিল না? আগে তো মুখ দুজন মানুষ মুখ চাপাতে দিয়েছে, মেয়ে মানুষ কতগুলো মিরাজও ছিল। জি, আর তো বয়স মেয়েটার বয়স ছিল, মিরাজের বড় ছিল মেয়েটা, আমার সমবয়সী ছিল, তো 15ই হবে মেয়েটার বয়স। পরে হাত পাও বাঁধছি, পায়ে দাগ না পড়ে এই জন্য আগেই যাচ্ছি বালিশ আছে না, 2 বালিশ দিয়ে ওরে মানে লাইলন দড়ি এমন ভাবে বাঁধছি, ঠিক আছে, যেন পাউডার ভিতর থেকে না বের করতে পারে, মানে হটকার সিস্টেম করে, মানে প্যাচে আর কি। চিন্তা করুন, একটা মানুষ সেন্সে আছে এবং তাকে বেঁধে ফেলা হচ্ছে, ওই মানুষটা জানে যে আর কিছুক্ষণ পরে তাকে মেরে ফেলা হবে, তার মেন্টাল অবস্থাটা কি হতে পারে এই মুহূর্তে? ওকে বলেন। তখন হাত পা পুরো বাঁধা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তখন ওকে জিজ্ঞাসা করছে মিরাজ যে আমার সাথে আমাকে বিয়ে করবি কিনা, মানে যদি বিয়ে করিস তাহলে মাথা রেখে বলছে। তখন ও বলছে বিয়ে করবো, তখনও বলছে বিয়ে করবো না, যদি বলতো তাহলে সত্যি মিরাজ বাংলাদেশে ছেড়ে দিত, যা হয়তো পরে কি পরিমাণ চরম বোকা ওরা। তাহলে চিন্তা করে দেখেন, একটা খুনি যখন একজন মানুষকে হাত পা বেঁধে ফেলে
এবং তার কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছে বিয়ে করবে কি করবে না, ওই সময়টাতে সে স্বীকার করলে কি স্বীকার করবে? এবং সে তো জীবনের ভয়ে ভুলটাই হয়তো বা বলবে, মিথ্যাটাই হয়তো বা বলবে, তাই না? আর ওই মেয়েটাও বা কি পরিমাণ জেদি ছিল যে এরকম একটা সিচুয়েশনে সে নিজের মিথ্যারও আশ্রয় নেয়নি। যাই হোক, বলেন তারপর। যাই হোক, বলার পরে ওকে পরে একটা রশি দেওয়া, ফ্যানের সাথে ওড়নাটা ছিল, ওড়নাটা দিয়ে ওকে বেঁধে ফেলা, মানে ঝুলে দিয়ে ফ্যানের সাথে ফাঁসি দেওয়া, ঝুলাই দিয়েছি সাথে সাথে, সঙ্গে সাথে ফ্যানের সাথে বেঁধে মেরে ফেলছে, ফাঁসি হিসেবে মেরে ফেলছে। পরে মরে গেছে। আমাদের ভাগ্য, লাঠিটা অনেক ভালো, মারার পরে বানু সব খুলে ফেলছি, আগে পরে ভালো করে চেক করছি কোনো একটা দাগ টুক আছে কিনা। মিরাজ একটা জিনিস অনেক ভালো পারতো, যে কোনো কারো লেখা নকল করতে পারতো, যে কোনো কারো লেখা। সো অনেক মিরাজ অনেক ট্যালেন্টেড ছিল। সো জিনিসটা আমার কথা আমি খালি মারবো, যা পরে যা হইব সব কিছু ও দায়িত্ব নিবে। সো আমি জিনিসটা রেকর্ডিং করে রাখছিলাম যে আমার যদি কিছু হয়, যদি হেমন্ত হতে পারে আমি ফাঁসি দিয়ে মেরে ফেলছি, পরে জিনিসটা আমার জিনিসটা পরে বলে দিছে, হতে পারে না জিনিসটা যেটা আমি খুনি, আমার কথা পুলিশে বিশ্বাসও করতে পারে না পারে, যা ও খুন করছে, এটা আমি বাসার জন্য বলছি। সো এই জন্য আমি আগে গোপনে জিনিসটা রেকর্ডিং করে রাখছিলাম যে না, হ্যাঁ, মিরাজ বলার সময় জিনিসটা রেকর্ডিং করে রাখছিলাম। ওকে। সো যাই হোক, রেকর্ডিং করার সময় সম্ভবত রেকর্ডিং কিছুদিন আগে বন্ধ ছিল, ফোনটা হারাই গেছে, এই জন্য বলছেন যে হাতের লেখাটা হ্যাঁ ন করতে পারে। সো খাতাটা নিয়ে 4-5টা 20টা মানে লেখছে, সুইসাইড হিসেবে চালা দিবে, এই জন্য লেখছে সুইসাইডাল নোট যেটাকে বলে। হ্যাঁ, কি লিখেছে? মেয়েটার হয়ে লিখেছে। হ্যাঁ, মানে মেয়েটা হয়ে লিখেছে মিরাজের জন্য, মিরাজের জন্য, মানে ও মরে যেতেছে, যেগুলো লেখছে আমি জিনিসটা পড়ি না। তো ওই লেখছে 4-5টা লেখার পরে জিনিসটা ভালো, 4-5টা 20টা লেখছে, একই লেখা লেখার পরে লেখার সাথে মিলাইছে, যেটা ম্যাচিং বেশি হয়েছে ওই লেখাটাই বালিশের উপর থুয়ে ওই চলে আসে, দরজা সবকিছু ঠিক করে চলে। আবার পয়সা থেকে লক করে ওদের একটা আসছিল, জানলাটা এরকম ছিল, ফেলা ঠেলকে এক পাশে দেওয়া কেসি খোলা যেত, খোলা আবর্জনা ময়লা জলে ফালানো যেত, এরকম ভাবে একটা কেসি গেটের মতো ছিল। ওই কেসি গেটে আমরা দোতলা থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছি, ভিতর থেকে দরজা লক করি, মানুষ বুঝতে না পারে যে মানে কেউ ভাই মানে বের হয়েছে, যে সুইসাইড জ্বালানো যাবো, পুরো প্ল্যান করে জিনিসটা করছি। তারপর বের হয়ে গেছি, ভিতর থেকে গেছি, সব লাগাই দিয়ে বাইরে গেছি। আম্মু, আমাদের ভাগ্যটা অনেক ভালো, আমরা লাভ দেওয়ার সাথে সাথে আম্মু আসে, আব্বু করিম বেল আমার নিচে লাভ দেওয়ার সাথে সাথে উপর, আমার উপরে মিরাজ বাসা যাবো, এমন সময় দেখে আম্মু আব্বু আম্মু আর আব্বু ওরা আবার এক বাপের এক মেয়ে ছিল, আম্মু আব্বু করিম বেল টিপতেছে। আচ্ছা, যাই হোক, আমার নর্মালি জিজ্ঞেস করছি কেন ঠিক কোথায় গেছিলেন, এসে আমি তো কথা চিনি না, মিরাজে বললো কোথায় গেছিলেন, এসে বলে তো একটু মানে সবে গেছিলাম, এসে মানে যাই বললো পরে উঠে গেছে। পরে মিরাজ বাসায় পরে যেমন চিলাচিলি লাগাইছে, পরে ওনার সাথে চাবি ছিল না, পরে বালিয়ে গেছে, চাবি ছিল 2টা, চাবি তো বাইরে চাবি না, পরে দরজাটা খুলছে, খোলা দেখে মরে গেছে। তো যাই হোক, এই জিনিসটা হয়েছে, হওয়ার পরে আমি এই বিষয়ে যাইনি, এই বিষয় পরে আমি সঙ্গে সঙ্গে ওই দিনকে রাত্রে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসছি। মানে নদীর সাথে আমার 1 মাস, যেই আমি তো পেশায় ছিলাম, 1 মাস টোটাল আমি কোনো যোগাযোগ রাখিনি, আমার ফোন সব অফ করেছিলাম। যেই পরিবারের মেয়েটাকে আপনারা মেরে ফেলেন এভাবে, সেই পরিবার কি এর পরবর্তীতে জেনেছিল যে আসলে ঘটনাটা কি ঘটেছে? পুলিশ সেখানে গিয়েছিল, তদন্ত হয়েছিল? এটা আমি সঠিক যাই না, শুনছি পুলিশ গেছে, কিন্তু যা কি এটা তো করে বাড়িওয়ালা চাপ দিছে এটা জিনিসটা নিয়ে, যে পুলিশ আসা দরকার, বাড়িতে পুলিশ ঢুকা মানে অনেক কিছু। প্রতি একটা পুলিশের কোন একটা ইনকোয়ারি করলে যেমন 2-3 মাস 4 মাস এমন 1 বছর ইনকোয়ারি শেষ হয় না, এই জন্য বাড়িওয়ালায় জিনিসটা করতে জানে, চাপ দিতে জানে। সেই জিনিসটা সুইসাইড হিসেবে প্রমাণ হয়ে গেছে যে সুইসাইড হয়েছে। আমি তো ওই দিন রাত্রে চলে আসছি, বিস্তারিত ওখানে কি হয়েছে না আসছে সঠিক আমি জানি না। ওরা আসার পরে ওরা প্রায় মাসখানিক মতো ছিলাম, পরে দেখি আমার কোনো নেই, মানে ফোনের ব্যাপারে কোনো এনে পরে আবার চলে গেছি বাড়িতে, ঢাকাতে চলে আসছি। আসার পরে আমি একটা অফিসে কাজ করতাম, রাম ছিল আমার খালা, পরবর্তীতে একটা অফিসে কাজ করতো, হ্যাঙ্গার, যে হ্যাঙ্গার বানায় 700 জুলাই হ্যাঙ্গার। তো অফিসটা ফুল পেলা ছিল, তো ওখানে চাকরি নিলাম। ম্যান্ডামের সুবিধা ছিল যে সকাল 8টা বাজে যাইতাম, 8টা বাজে যেমন হাইজি গেলে 11টা থেকে 11:30 পর্যন্ত কাজ করতাম, যত চাবি থাকুক 11 থেকে 11:30 পর্যন্ত কাজ করতাম। তারপরে সারাটা দিন ঘুমাইতাম, ঘুরতাম মেয়েদের সাথে আড্ডা মারতাম, মিশিয়ে বসতাম, এসে আর কি টুকটাক করতাম, এই জন্য ভালো লাগতো আর কি, আড্ডা মারতে পারতাম। আমাদের গেট পাস লাগতো না, আমরা অল টাইম যে কোনো এসে বাড়িতে পারতাম। তেমন সময় তো লাঞ্চে পরে আইসে বসি, পরে ছুটির সময় যা মানে চেহারা দেখে আইসে বসে যে আমি অফিসে ছিলাম, আমাদের তো কাজ নেই। পরে যাই হোক, নদী আমাকে একদিন মানে হঠাৎ করে, আমার তো 1 মাস জয় ছিল না, তার ভিতরে আমি দেখা সাক্ষাৎ করি নাই, মানে ওই দিকে পরে আমার সাথে টোটালি দেড় মাসের মতো কথা, ফোনে কথা হয় কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। পরে একদিন বললো দেখা করতে, দেখা করলাম, বললো দেশের বাড়িতে যাবে। ও ঠিক আছে যাও, সমস্যা কি। তখন ও ক্লাস 10-এ উঠে গেছে, আমার বয়স তখন 16। পরে নদী চলে গেল, যাওয়ার সময় পরে সাথী হবে একদিন আমাকে 2 দিন পরে, মানে ওর সাথে যোগাযোগ নেই, ফোন বন্ধ, আমার তো পাগলের মতো হয়ে গেছে, 2 দিন ফোন বন্ধ কি জন্য থাকবো। পরে সাথে হবে একদিন হঠাৎ করে বলে কি নদীর
যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, নদী হঠাৎ মারা গেছে। আমি ভাবলাম মানে ফান করতেছে, আমি কোনো সিরিয়াসলি কোনো কথা বলিনি, আমি বলছি মারা গেলে পরে যাই হোক এমন কথা বলে পরে রাত্রেবেলা আমার কল দিছে, ফোন বন্ধ 2 দিন ফোন বন্ধ। পরে আমার সাথে কল দিছে, ফোন ধরে না। পরে যাই হোক ওই জিনিসটা নিয়ে আমি করিনি। পরে আমি যা পরবর্তীতে আমি ধরে নিয়েছি মারা গেছে। পরে ওরা চলে আসছে, সাথে আম্মু আসছে, তখন সাথে সাগর ভাইয়ের বিয়ে হয়ে গেছে অলরেডি। তো ওনারা মিরপুর থাকতো। যাই হোক আম্মু তখন এবার মানে তখন চলে গেছে একবার, আমাকে বলছে দেশে যাবে, পরে আসবে। আমি যাই না সঠিকটা। পরে যাই হোক পরে আপু ভাইয়ের বাসার ঠিকানা জানতাম না, আমাকে কল দিয়ে বলছে এই নাম্বারে কল দিত না। মানে আমার এতটুকু বলছে যে নদী মারা গেছে। আমি একটা মানে বিশ্বাসগত হয়নি, আমি মজা হিসেবে নিছি, মানে আমার মনে হয় না যে মারা গেছে, আমি কোনো মানে করিনি। পরে যোগাযোগ কথা না বলছে, তার কথা হলো নদী আমাকে ভালোবাসলে তো আমার চিনে, জায়গা চিনে, বাড়ি চিনে, সব চিনে, অবশ্যই আমার কাছে আসবো। তো আমি জিনিসটা ফান ভাইব পাবো, সেটা আমি যোগাযোগ করিনি। আর যাই হোক 2016 শেষের দিক দিয়ে বাড়িতে গেছি, ছুটিতে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার ছোট বোন একটা আমার চাচাতো ভাইয়ের সাথে রিলেশন ছিল। জিনিসটা আম্মু জানতে পারে প্রথম, আমি শুধু জিনিসটা জানতাম মোটামুটি, কিন্তু সেও ছিলাম না। আমাদের এখানে একটা পার্ক ছিল, পল্লী বিদ্যুৎ পার্ক ছিল, ওখানে নিয়ে গেছি, নিয়ে যাওয়া মানে ডিটেল জানার জন্য। আবার ওর শখ ছিল ঘোরা, ঠিক আছে চল যাই তাইলে। পরে যে গেলাম, যাওয়ার পর ডিটেল জানার পরে জানলাম সত্যি কিভাবে কি হইলো। পরে মানে আমি জানার আগে 6 মাস আগের থেকে রিলেশন, বেশি দিন হয় না। আমি ভাবলাম 6 মাস আগের থেকে রিলেশন, তাহলে জিনিসটা সারাই নেওয়া যাবে, মানে এই পথে চলে নেওয়া যাবে। মানে আমার বোনের। পরে মানে আমি ভালোবাসা সব পক্ষে ছিলাম, তো আমি এই জন্য সাপোর্ট দিতেছিলাম না, যে মানে আমার সাপোর্ট দিতেছিলাম যে এই জন্যই যে বাড়ির উপরে এটা কিভাবে বুঝাইলাম, বাড়ির উপরে জিনিসটা কিভাবে দূরে কর, সমস্যা নেই, দূরে তুই কর, আমি বাপ মারা লাগবো না, আমি নিজে তোকে বিয়ে দিতাম, বাড়ির উপরে সম্ভব না, করিস না। ঠিক আছে বল, ঠিক আছে আমি তুই যা বলবি তাই করবো না। ও আমাকে সবসময় আমাকে অনেক ভয় পায়। আমি যদি এখন বলতো, আমি যদি একটা চোখ নিয়ে তাকে মানে কোন পানি আনতে গেছি, আমি যদি তাকাই, ওই ভুল না থাকলো থমকায় খাওয়া থাকবে, মানে ভয়ে অস্থির। কারণ আমার ওখানে প্রচুর হাত তুলি, কথা হাত তুলি, আমার রাগ উঠলাম ওর উপরে রাগ কমে, ওর দোষ না থাকলো কে মারিয়ে, এই জন্য আমাকে প্রচুর ভয় পায়। পরে যাই হোক এভাবে হইতে পরে ওখানে 2টা মেয়ে আসলো, একটা ছেলে আসলো পার্কের ভিতরে, ওর সাথে কথা বলা শেষ হল। আমরা চলে আসবি, এমন সময় উঠে চলে আসবি, এমন সময় একটা মেয়ে ঢুকছে। কার সঙ্গে কথা বলছিলেন? আমার ছোট বোনের সাথে। ছোট বোনকে নিয়ে পার্কে গেছেন? জি। পরে চলে মানে উঠে কথাবার্তা শেষ, আমার চলে আসবো, বুঝা শেষ, এমন সময় 2টা মেয়ে ঢুকছে। পরে মানে পরবর্তীতে জানতে পারি আর কি, মেয়ের আপন বোন, আপন 2 বোন আর চাচাতো ভাই। বড় বোনের নাম কি জানি না সঠিক, আর বড় বোন আর চাচাতো ভাইয়ের সাথে রিলেশন করার জন্য আসছে পার্কে। কার সঙ্গে কার রিলেশন করবে? মানে যে 2টা অচেনা মেয়ে ঢুকছে পার্কে, মানে বড় বোন আপন 2 বোন আসছে, যে বড় বোন চাচাতো ভাইয়ের সাথে রিলেশন করার জন্য, টাইম পাস করার জন্য আসছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। পরে যাই হোক পরে আমার তো একা ছিলাম, আমি ভাবলাম পরে ওখানে আবার আমার কিছু বন্ধু বান্ধব, দেশের কিছু বন্ধু বান্ধব, আবার আমার ছোট বোন যে ছেলেটাও গেছে। জানি নাই পরে কোনো আমাকে দেখে, আমি আসার সময় আবার দেখছে আমাদেরকে, আমি আসতেছি, কিন্তু কোষা আসমের জানে না কিভাবে গেছে জানি না আমরা। যাই হোক ওখানে তো পার্কের ভিতরে আবার কিছু করতে পারি, যেটা আমার চাষতো ভাই লাগে। ওখানে দোলনা ছিল, অনেক দোলনা মোলা খেলাম। পরে মেয়েটা দেখলে আমার ছোট বোন দেখা ছিল, তো দেখে আমি তোমার আসলে সাথে কখনো ওকে রাখবো না, তোমাকে আমি একা মানে একটা হোটেল মানে পার্কের ভিতরে হোটেল থাকে, ওরা কোন স্কিম নিয়ে একা বসে রয়েছে, মজা করতেছি। পরে দেখলাম কি যে 2টা মেয়ে আসছে, বড় বোন একসাথে চলে গেছে, মেয়েটা তো একা, ওই মেয়েটাও ছোট বোনের সাথে কথা বলতেছে। আমি আবার গেলাম, আমি মেয়েটার উদ্দেশ্য হয়ে গেছি। পরে মেয়েটা আমি গেলাম, এখানে বসে কি করবে, মানে আমার ছোট বোন এখানে বসে কি করবে, চলো আমরা ঘুরিয়ে মন খারাপ করলাম, মন খারাপ ঘুরে হয়ে যাবি, চল। আমার টার্গেট ছিল মেয়েদের সাথে আমি কথা বলবো, আমার টার্গেট ছিল এটা, মেয়ের সাথে আমি কথা বলবো। পরে গেলাম, পরে ঘুরলাম মেলাম। পরে এখানে একটা পুষ্কিনি মতো ছিল, ওখানে যেমন নৌকা, হাঁসের মতো নৌকা আছে, ওই নৌকার ভিতরে উঠবো না, মেয়েটা জোর করে উঠেলাম। আচ্ছা, ওখানে মেয়েটা ডাইরেক্টলি মানে উঠেই মেয়েটা প্রপোজ করে ফেলছে। মেয়েটাকে প্রপোজ করছেন? হ্যাঁ, ডাইরেক্টলি ছোট বোনের সামনে। ছোট বোনের সামনে মেয়েটাকে প্রপোজ করলেন? চেনা নাই, জানা নাই, শোনা নাই, ডাইরেক্টলি বলে ফেলছে। মানে নৌকাতে বসে কথা হয়েছে যে কি কি আমার ডিটেলসটা তখনই জানছি। বিরতি শব্দ আরো একবার, প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব এবং রাত 1টার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 096113892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।